রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তুজা এবং আমার অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে। আমি একটা খবর একটু দেখছিলাম, সেটি দিয়ে শুরু করতে চাই। যে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, এমনটি জানাচ্ছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, এবং তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছে। এই খবরটি নিয়ে একটু গোলাম মুর্তুজা, আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। নানান রকম অস্থিরতা, এর মধ্যে কি আবার নিরাপত্তা শঙ্কা, জঙ্গি হামলা, এই বিষয়গুলো নিয়েও এখন আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে। ধন্যবাদ আপনাকে। একটি উড়োজাহাজে বোমা হামলা বা বোমা আছে এই কেন্দ্রিক হুমকি বা এই কেন্দ্রিক বার্তা পাঠানো, সেটা পাকিস্তানের নাম্বার থেকে পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে হোক অথবা পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে পাকিস্তানের নাম্বার ব্যবহার করে করা হোক না কেন, এটা নতুন কোনো ঘটনা না। এটা পৃথিবীর বহু দেশে, উন্নত দেশ থেকে শুরু করে অনুন্নত দেশ বা আমাদের মতো দেশ, এরকম আমাদের মতো দেশে তুলনামূলকভাবে কম, পৃথিবীর বহু দেশে এরকম ঘটনা ঘটে। সুতরাং এরকম একটি হুমকি বা এরকম একটি ঘটনা নিয়ে চিন্তিত হবার কারণ আছে, সতর্ক হবার কারণ আছে, কিন্তু এটাকে নিয়ে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এই হুমকির সঙ্গে মিলিয়ে দেখা মনে হয় না ঠিক হবে, আমার মনে হয় না ঠিক হবে। তবে এই ধরনের হুমকি দুইটা কারণে হয়। একটা হচ্ছে যে সত্যি সত্যিই কোনো একটা গ্রুপ, কোনো একটা পক্ষ টার্গেট করে এ ধরনের হুমকি দিয়েছে। আর একটা হচ্ছে যে এটা একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবে আমার আমার ধারণা যে এই ধরনের সত্যি সত্যি যদি বোমা হামলার মতো ঘটনা ঘটায় বা বোমা কেন্দ্রিক কোনো কিছু হয়, তাহলে আগে থেকে এ ধরনের হুমকি দেওয়ার কথা না। তা আমার ধারণা যে কোনো কারণেই হোক, একটা অস্থিরতা তৈরির অংশ হোক, কারো রসিকতার অংশ হোক, বা যে কোনো কারণেই হোক না কেন, এরকম একটা ঘটনা ঘটেছে। বিমান বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ সরকার সহ এয়ারপোর্টগুলো, শুধুমাত্র ঢাকা এয়ারপোর্ট নয়, সবগুলো এয়ারপোর্ট, আমাদের সবগুলো ফ্লাইট, আমাদের যে সতর্কতা আছে, আমাদের সতর্কতায় তো বা সিকিউরিটি চেকিং এ তো অনেক রকমের দুর্বলতা আছে। এখানে পরিচিত, অপরিচিত, ভিআইপি ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে বাংলাদেশের। এগুলো তো খুবই বাজে কিছু দিক। তো তো এই বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থেই সতর্কতাটা বাড়ানো দরকার। ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না। সতর্কতাটা যদি বাড়ানো হয়, তাহলেই আমার ধারণা যে এই সমস্যার জি, সমাধান স্পষ্ট। হওয়া ধন্যবাদ সম্ভব। গোলাম মুর্তুজা। আব্দুল মুর্তুজা, আপনার কাছ থেকে একটু শুনবো এই বিষয়ে। আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এটি আমার কাছে মনে হয়েছে যে একটি ইচ্ছাকৃত ঘটনা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না কিংবা অস্থিতিশীলতা আছে, এগুলি প্রমাণ করার জন্য কেউ চেষ্টা করছে এবং সেই কারণে এই ধরনের একটি ভুয়া বোমা হামলার হুমকি দেয়া হয়েছে এবং পাকিস্তানি নম্বর ব্যবহার করা হয়েছে। এটা থেকে আরো বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটি ঝামেলা আছে। আর আরেকটি বিষয় চিন্তা করতে হবে যে বিমানটি রোম থেকে ঢাকা আসছিল। আমাদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকলেও রোমের যে বিমানবন্দর, সেখানে তো নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকার কথা না, কারণ সেখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। সেরকম একটি জায়গায় 34 কেজি বিস্ফোরক আছে এরকম উল্লেখ করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যাপারটা কেউ সাজিয়েছে এবং এক ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। আহ বিমান বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারিয়ার এবং বিমানে যাতায়াত নিরাপদ না, এরকম কিছু একটা বোঝানোর জন্য তারা চেষ্টা করেছে। আহ এটি আমার কাছে মনে হয়েছে যে কে বা কারা বা একটি মহল হয়তো চেষ্টা করছে অস্থিতিশীল একটি অবস্থা তৈরি করার জন্য, আতঙ্ক তৈরি করার জন্য, মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি করার জন্য। এবং আহ, আমার কাছে মনে হচ্ছে যে প্রোটোকল অনুযায়ী বিমান যা করার সেটাই করেছে। বিমান গ্রাউন্ডেড করেছে, চেক করেছে, নিশ্চিত হয়েছে, তারপরে সেটা আবার ফ্লাই করেছে। নিশ্চয়ই। কিন্তু এটি কেন করা হয়েছে, এটা আমার ধারণা যে তদন্ত করলে আরো গভীর কোনো জায়গা থেকে বিষয়টি বেরিয়ে আসবে। নিশ্চয়ই। আসলেই সতর্ক যেটি গোলাম মুর্তুজাও বলছেন, নিশ্চয়ই আরও বেশি সতর্ক হব এরকম
ঘটনা কোনোভাবেই যেন আমাদের এখানে ঘটতে না পারে। আপনাদের দুজনের কাছ থেকে বিষয়টা স্পষ্ট হলাম। একটু আমি এবারে যাই যে আমাদের আলোচিত উপদেষ্টা মাহফুজ আলম, তার একটি ফেসবুক পোস্ট আবারও খুব সেটি নিয়েও খুব আলোচনা হচ্ছে। তিনি লিখছেন, তার শিরোনাম দিয়েছেন সেই পোস্টের, ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি। আসলে অনেক বড় একটা স্ট্যাটাস, তিনি সবসময় বড় বড় স্ট্যাটাসই বা পোস্টই লেখেন। একটা অংশ আমি যদি ভিতর থেকে পড়ি, আপনারা দেখেছেন, আমি যতটুকু বোধ করি আপনারা হয়তো দেখেছেন, একটা অংশ আমি একটু পড়ি। আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব, সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিনরাতের কাজগুলোর আমলনামা দিয়ে জনগণের সামনে আসব। কিন্তু আপনারা জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? গোলাম মুর্তুজা, কারা আসলে জুলাই বিরোধী শক্তি বলে মনে করছেন একজন সরকারের একজন উপদেষ্টা, বা কাদেরকে জুলাই বিরোধী শক্তি ভাবা হচ্ছে? প্রথমত কথা, যিনি ফেসবুক পোস্টটা দিয়েছেন তিনি কাদেরকে জুলাই বিরোধী শক্তি মনে করছেন, এই প্রশ্নটা আসলে সুনির্দিষ্ট করে তাকে করতে হবে। তাহলে তিনি বলতে পারবেন যে তিনি কাদেরকে মিন করছেন, যে জুলাই বিরোধী শক্তি কারা। আর আমার কাছে যদি জানতে চান যে জুলাই বা জুলাই বিরোধী শক্তি কারা, জুলাই বিরোধী শক্তি কারা, তারা তো মোটামুটি ভাবে এখন দৃশ্যমান। দৃশ্যমান বলতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যমান। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নানা রকমের প্রচারণা বা নানা রকমের প্রোপাগান্ডা চালাচ্ছেন। সেই প্রোপাগান্ডায় তারা প্রতিনিয়ত প্রমাণ করার চেষ্টা করছেন যে সরকার ব্যর্থ, সরকার ফেল করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ ব্যর্থ, সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না, উপদেষ্টারা কাজ করছে না, কাজ ইত্যাদি ইত্যাদি কাজ করছে। তার মধ্যে পুলিশ কত মারা গেছে, 3000 পুলিশ মারা গেছে, এই কেন্দ্রিক যে একটা প্রোপাগান্ডা শুরু থেকেই চালানো হয়েছিল, এখন আবার নতুন করে সেই প্রোপাগান্ডাটা চালানোর চেষ্টা করা হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে যে উত্তেজনা, সেই উত্তেজনায় ভারতের পক্ষ হয়ে এক ধরনের সাফাই গাওয়া হচ্ছে। তারা জুলাইয়ের যে বিপ্লব বা বিপ্লবের যে স্পিড বা গণঅভ্যুত্থান, সেটার এক ধরনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কাজ করছেন। ভারতীয় গণমাধ্যমের যে মিডিয়ায় যে প্রোপাগান্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলছেন, তারা এই তারা এই জুলাই বিরোধী, অর্থাৎ গণ অভ্যুত্থান, যে জুলাই বিরোধী মানে কি, জুলাই বিরোধী মানে গণ অভ্যুত্থানে যে শক্তিটিকে পরাজিত করা হয়েছে, দানবীয় ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে, সেই সরকারের সমর্থনে আকারে ইঙ্গিতে সরাসরি ইনিয়ে বিনিয়ে অপতথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, অসত্য তথ্য দিয়ে যারা কথা বলছেন, প্রচার করছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করে এই সরকারকে মূলত নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার ফ্যাসিজম রিজিউমের পতন ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, তাদেরকে আপনি বলতে পারেন জুলাই বিরোধী শক্তি। এখন এখানে একটা জিনিস পরিষ্কার হতে হবে, একটি হচ্ছে এই জুলাই বিরোধী শক্তি বলতে একটি হচ্ছে ফ্যাসিজমের সমর্থক, আরেকটি হচ্ছে বর্তমান সরকারের কার্যক্রমের সমালোচনা। বর্তমান সরকারের কার্যক্রমের সুনির্দিষ্ট সমালোচনা যারা করছেন, যারা দোষ ত্রুটিগুলো ধরে কথা বলছেন, তাদেরকে আমি ফ্যাসিজমের দোসর মনে করছি না, ফ্যাসিজমের পক্ষের মানুষ মনে করছি না। আমি মনে করছি দীর্ঘ বছর বাংলাদেশ গণতন্ত্রহীনতায় ছিল, কথা বলতে না পারার একটা কালচারে ছিল। এখন এসে কথা বলার একটা পরিবেশ তৈরি হচ্ছে। ডক্টর ইউনূস নিজে বলেছেন, মন খুলে সমালোচনা করেন, কথা বলেন। তো সেই কথা বলার জায়গাতে যারা একজন উপদেষ্টার সমালোচনা করছেন, যেমন পুলিশ ঠিক মতো কাজ করছে না, এখন এইটা যদি কয়েকজন বলে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন, এটাকে আমি ফ্যাসিজমের দোসর বলবো না, এটাকে আমি গণতন্ত্রের সৌন্দর্য বলবো। একই রকম ভাবে জিনিসপত্রের দাম কমানো থেকে শুরু করে, যদি এখন জিনিসপত্রের দাম কম, চালের দাম বেশি ছাড়া পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছতে না পারা, কোনো সন্দেহ নাই পুরনো আমলের যে দায়, শেখ হাসিনার নিয়মের যে দায়, ওই জুলাই অগাস্টের যে ওই আন্দোলনের যে পরিস্থিতি, এর একটা দায় আছে। কিন্তু তারপরেও সরকার বা সরকারের উপদেষ্টাকে এই দায় নিতে হবে, এই সমালোচনাটা শুনতে হবে যে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানো যায় নাই। এই একই রকম ভাবে
যতগুলো জায়গা আছে সেই সমস্ত জায়গা নিয়ে যারা সুনির্দিষ্ট করে সরকারের কাজের সমালোচনা করবেন, আর একটা হচ্ছে ফ্যাসিজমের পক্ষে অবস্থান নিয়ে প্রোপাগান্ডা চালাবেন। প্রথমত আমাদের এই দুটি বিষয়কে আলাদা করতে হবে, কারণ এখন মানে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ফ্যাসিজম বা ফ্যাসিবাদ। ফ্যাসিজম আসলে কি বুঝছি আমরা? ফ্যাসিজম বলতে কাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে ফ্যাসিজমের বা ফ্যাসিবাদের দোসর বলছেন? মানে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, যারা অপতথ্য ছড়াচ্ছে, একটা বুঝলাম, কিন্তু মানে আপনার কাছে যদি একটা ডেফিনেশন জানতে চাই যে ফ্যাসিজম কি আর ফ্যাসিজমের বা ফ্যাসিবাদের দোসর কারা? আপনি শেখ হাসিনা সরকারের দিকে তাকান, যে দানবীয় সরকারটি ছিল সেই সরকারটি হচ্ছে ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিজমের একটা সংজ্ঞা যদি বলেন তাহলে ওই সরকারের একটা প্রতীকী চেহারা নেন, ওইটা হচ্ছে ফ্যাসিজম। আর ফ্যাসিজমের দোসর হচ্ছে যারা প্রোপাগান্ডা চালায় যে 3,000 পুলিশকে হত্যা করা হয়েছে, 1,000, 1,500 বা 2,000 মানুষকে যে হত্যা করা হয়েছে, এটা নিয়ে যারা কোনো কথা বলে না। ব্যাংক লুট হয়েছে, ঋণ নিয়ে টাকা ফেরত দেওয়া হয় নাই, বিদেশে টাকা পাচার করা হয়েছে, বিদেশে মানে সুনির্দিষ্ট করে পাচার করা হচ্ছে, তার তথ্য প্রমাণ সহ হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে তখনও যারা কথা বলেনি, এখনো যারা কথা বলে না, কিন্তু সরকারের গল্প প্রচার করে যে এত হাজার কোটি টাকা ডক্টর ইউনূস পাচার করেছে, এই সমস্ত গল্প যারা প্রচার করে তারা হচ্ছে ফ্যাসিজমের দোসর। তো সরকার কেন আসলে এই প্রোপাগান্ডাগুলোকে একদম ক্লিয়ার করে দেয় না? মানে ধরেন কত মানুষ মারা গেলেন, বা মানুষের মধ্যে পুলিশও আছেন, পুলিশ মানুষ সব মিলিয়ে কত মারা গেলেন সেই তথ্য কেন দিচ্ছেন না? কেন জাতিসংঘ তদন্ত কমিটিকে সেই তথ্যগুলো পুরো পূর্ণাঙ্গভাবে দেওয়া যাচ্ছে না? বারবার ডেডলাইন মিস করছে। মানে সরকার যদি বিষয়গুলো স্পষ্ট করে দেয়, প্রোপাগান্ডার জায়গা কমে যায় না? ডেফিনেটলি সরকার যত দ্রুত যে সমস্ত বিষয় নিয়ে কনফিউশন আছে, যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক আছে, সেই সমস্ত বিষয় সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সেগুলোর খুব ক্লিয়ার অবস্থান পরিষ্কার করা। এই কারণে আমরা নিজেরাও শুরু থেকে দাবি করছি যে কত মানুষকে শেখ হাসিনা হত্যা করে পালিয়েছে সে তার তালিকা যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট করা দরকার। এখন পর্যন্ত তালিকা হয়েছে 850, 900 মতো, আর তালিকা হয়নি কিন্তু জানা গেছে এরকম সংখ্যা টংখ্যা মিলিয়ে 1500, 1600 মতো একটা সংখ্যা জানা যায়। আমরা এখন পর্যন্ত যদি কথা বলি তাহলে আমাদের কথা বলতে হবে 900 ধরে। পুলিশ কত মারা গেছে সেটা ইতিমধ্যে পরিষ্কার হয়েছে, ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে, সেটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নাই। 42 জন বা 43 জন পুলিশ মারা গেছে, পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে তার একটা তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি আরো যে সমস্ত কথা বলছেন সেই সমস্ত যে জায়গাগুলো নিয়ে কথা আছে, সরকারের দায়িত্ব হচ্ছে এই জায়গাগুলো পরিষ্কার করা। একই সঙ্গে সরকারের বিষয়ে যখন আমরা কথা বলবো তখন এটাও আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার যে একটি সরকার যে একটা বিধ্বস্ত দেশ পেয়েছে, যে বিধ্বস্ত দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, সেরকম একটা জায়গা, অর্থনীতি পুরোপুরিভাবে একেবারে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, সেরকম একটা জায়গা থেকে পুলিশ ঠিক করা, অর্থনীতি পুনরুদ্ধার, জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সবকিছু মিলিয়ে এই সরকারকেও আমাদের আরো সময় দেয়া দরকার। পাশাপাশি যে সমস্ত উপদেষ্টা বা সরকারের যে সমস্ত উইং সঠিকভাবে কাজ করছে না বলে মনে হবে তার বিষয়েও সুনির্দিষ্ট করে কথা বলা গণমাধ্যমের দায়িত্ব, সেই দিকগুলো তুলে ধরা, এবং তার নাম হচ্ছে সমালোচনা। সেই সমালোচনা করার অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের আছে। এই কারণেই আমি ফ্যাসিজমের দোসর এবং সরকারের সমালোচনা বিষয়গুলোকে আলাদা করেছি। একটি হচ্ছে সরকারের সমালোচনা, আরেকটি হচ্ছে দেশ এবং দেশের বিরুদ্ধে অবস্থান নেয়া। দেশের মিথ্যা তথ্য দিয়ে দেশের বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালালে 3,000 পুলিশ মারা গেছে, এই যে গর্ভবতী নারীর গল্প প্রচার করলে সেটা সরকারের সমালোচনা করা হয় না, সেটা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয় না, সেটা দেশ বিরোধী একটা প্রোপাগান্ডা হয়। ধরুন ভারতের একটি মন্দির ভাঙা হয়েছে, ভারতের একটি মন্দিরে আগুন দেয়া হয়েছে, সেই মন্দিরটির ছবি দেখিয়ে ভারতীয় গণমাধ্যম এবং মিডিয়া যখন প্রচার করে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এবং সেটাকে যদি আমি, আপনি বা অন্য যে কেউ ওই ভারতীয় গণমাধ্যমের ভাষ্যটা সমর্থন করে যদি কথা বলি যাচাই বাছাই না করে, তাহলে ওইটা হচ্ছে ফ্যাসিজমের দোসর, ওইটা হচ্ছে ফ্যাসিস্টের অংশ। আমাদের আগেও ছিল, মানে ফ্যাসিজম তো তাহলে সেটা তো এই গুজব বা গুজবের পক্ষে কথা বলা, প্রোপাগান্ডা চালানো, সেগুলো তো মানে অনেক আগে থেকেই এই বিষয়গুলো আছে, যেটি যেমন
মানে আওয়ামী লীগ সরকারের যেমন সময়ও ছিল না যে এই নানান বিষয় নিয়ে গুজব ছড়ানো হতো, এই যে পদ্মা না, সেতুতে আপনার মাথা একটা লাগবে জিনিস ইত্যাদি ইত্যাদি আপনার গুজব তো তখনও আপনার একটা আসতো, তাই জিনিস না? আপনার একটা জিনিস ভুলে যাচ্ছেন। আমরা একটা জিনিস ভুলে যাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ের প্রচারণা বা প্রোপাগান্ডা আর বর্তমান সময়ের প্রচারণা বা প্রোপাগান্ডা। বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানটা যে রক্তাক্ত ছিল, সেই রক্তাক্ত গণ অভ্যুত্থানে পুলিশ বুকের দিকে গুলি করে পুলিশকে দিয়ে মানুষ হত্যা করানো হয়েছে। হুম। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাতে রাইফেল তুলে দিয়ে মানুষের দিকে সুনির্দিষ্ট করে গুলি করিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আমরা এই তুলনাটা ভুলে গিয়ে বলি যে আগেও তো এরকম ঘটনা ঘটেছে, মানুষ তো আগেও না, হত্যা নিশ্চয়ই হয়েছে, তুলনা করা যাবে মানুষ না আগেও। গোলাম মুর্তজা। না না, শেষ করি হ্যাঁ। আমি। আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, আমাকে ক্লিয়ার করতে হবে। তো এই যে আগেও হয়েছে আর এখন হয়েছে, আগে যে সমস্ত প্রোপাগান্ডার দিকে আপনি ইঙ্গিত করছেন, সেই সমস্ত প্রোপাগান্ডার দিকে কিছু হয়তো প্রোপাগান্ডা থাকতো, তার অধিকাংশ অংশ মিথ্যা ছিল। ধরুন যে আল জাজিরা যে ডকুমেন্টারি তৈরি করেছিল, হুম। সব প্রধানমন্ত্রীর লোক এই যে ডকুমেন্টারি তৈরি করলো, এটা নিয়ে কি হলো? আমাদের এখানে প্রোপাগান্ডা চালালো হলো যে ওইটা ডকুমেন্টারি হয় নাই, ওইটা অনুসন্ধানী সাংবাদিকতা হয় নাই। আপনারাই টেলিভিশনে এই টকশো গুলো করেছেন, আমরাই সেই টেলিভিশনে গিয়ে কথা বলেছি। কি হয়েছে যে না, ওইটা ডকুমেন্টারি হয় নাই, ওইটার মধ্যে ডকুমেন্টারির মধ্যে যে ঘটনাগুলো দেখালো সেগুলো সত্যি না মিথ্যা, সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে আমরা আলোচনা করি নাই। ওইটা হচ্ছে প্রোপাগান্ডা, ওইটা এখন হয় না, ওইটা না, এখন কেউ সেটা নিয়ে করে আমরা না, আলোচনা সরকারের করেছি, কেউ কিন্তু করে না। সেটা খতিয়ে দেখার না, সুযোগ হয় ওই নাই। সেটা নিয়ে ওই আমরা আলোচনা করেছি গোলাম মুর্তজা। কোনটা খতিয়ে দেখার সুযোগ মানে হয়নি? মানে কোনটা? বাংলাদেশে সেটা খতিয়ে দেখা হয় নাই, সেই অভিযোগগুলো যেগুলো এসেছে না সেগুলো না, নিয়ে কাজ আমি করা খতিয়ে হয় দেখা নাই। নিয়ে কথা বলছি না, হ্যাঁ। আমি খতিয়ে দেখা নিয়ে কথা জি। বলছি না। কিন্তু আমি সেটা বলছি আলোচনা হয়েছে যে কেন বাংলাদেশে মূল কন্টেন্টটা আলোচনা আমলে না না নিয়ে। প্রোপাগান্ডা হয়েছে, হুম। আলোচনা না প্রোপাগান্ডা হয়েছে। প্রোপাগান্ডাটা কি? প্রোপাগান্ডাটা হয়েছে যে ওটা ডকুমেন্ট, ওটার অনুসন্ধানী সাংবাদিকতা হয় নাই। ওইখানে যে বলা হলো জি জি। যে সেনাপ্রধান কোন হ্যাঁ। প্রক্রিয়ায় দুর্নীতি করেছেন, সেটা নিয়ে আমরা একটি কথা বলিনি। সুতরাং ওই প্রোপাগান্ডার সাথে এই প্রোপাগান্ডা আপনি মিলাতে পারবেন না। ভারতের মন্দির ভাঙা হয়েছে, হুম হুম। সেই মন্দির ভাঙার ছবি ছবি কি বাংলাদেশে কেউ বলেছিল? সরকারের সংশ্লিষ্ট বা প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা বলতে সরকারের বিরুদ্ধে যারা আমরা সমালোচনা করেছি, সরকারের শেখ হাসিনা রিজিউমের যে সমালোচনা করেছি, আমরা কি কেউ বলেছি ভারতের কোনো ভাঙা মন্দিরকে দেখিয়ে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? আমরা কি এরকম কোন চিত্র দেখিয়েছি? সুতরাং আপনি আগের রিজিউমের সঙ্গে এই রিজিউমের তুলনা করতে পারবেন না, কোনোভাবেই তুলনা করা যাবে না। একটা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতার পতন ঘটিয়েছে, জি। বাংলাদেশের মানুষ তাকে একদম বাংলাদেশ স্পষ্ট, থেকে বিতাড়িত করেছে। স্পষ্ট গোলাম মুর্তজা, এই জায়গাটা স্পষ্ট। আপনি বলছেন দুই রেজিমের মধ্যে কোনো সময় তুলনা করা যাবে না, এই জায়গাটা স্পষ্ট। কিন্তু প্রোপাগান্ডাগুলো কেন স্পষ্ট করা হয় না, আমি আসলে এই জায়গাটাই মূল প্রশ্ন করছিলাম, যে কত টাকা পাচার হলো আগের রেজিমে, কত টাকা কে পাচার করলো সেটিও স্পষ্ট করা যাচ্ছে না। চুক্তিগুলো কি হলো সেগুলোও খোলাসা করা হচ্ছে না। মানে এই বিষয়গুলো, কত মানুষ মারা গেল সেই আমি বিষয়টি আবার আমরা আসেন ডেডলাইন মিস করছে, তুষারবার, সেই হ্যাঁ হ্যাঁ, বিষয়গুলো কেন হচ্ছে না? তুষারবার, আমি আসি গোলাম মুর্তজা, আপনি আরেকটু হ্যাঁ বলবেন নিশ্চয়ই। তুষারবার কাছ থেকে ফিরে আসেন। আপনি এই যে প্রশ্নগুলো করলেন তার প্রতিটির সুনির্দিষ্ট জবাব আছে আমার নিশ্চয়ই, কাছে। অনেক ধন্যবাদ। একটু সেটি শুনবো জি, আমি। জনাব আব্দুল নূর হোসেন, নিশ্চয়ই। আপনার কাছ থেকেও একটু, আপনি কাদেরকে আসলে মনে করেন জুলাই, এখানে যেটি আসলে উপদেষ্টা বলছেন, আমি যেই ফেসবুক স্ট্যাটাস যে শুরু করলাম, যে তিনি বলছেন যে জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? আওয়ামী লীগ তো পালিয়েছে, আবারও পালানো মানে আরও পালাতে হবে দেশ থেকে কাদেরকে? মানে আপনি কাদেরকে জুলাই বিরোধী শক্তি মনে করছেন, কাদের আসলে পালানোর প্রশ্ন উঠছে বলে উপদেষ্টা মাহফুজ আলম ভাবছেন? আপনি কি ভাবছেন? আসলে তার মনের কথা তো আর বলবেন না, আপনি কি ভাবছেন? প্রথমত মাহফুজ আলমের মনের ভাবনা বোঝা তো আমাদের পক্ষে সম্ভব না। সেটাই। আহ, আমার যতদূর মনে আছে যে প্রধান উপদেষ্টা তাকে অত্যন্ত মেধাবী একজন মানুষ হিসেবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আগে আমি বা আমার মতো অনেকে তাকে সেইভাবে চিনতাম না, কিন্তু আমরা পরে চিনেছি। সে যেভাবে লিখেছে আমার কাছে মনে হচ্ছে বিষয়টি অনেকখানি রাজনৈতিক, যতখানি না আহ, কোনো তথ্যপ্রসূত। আমার কাছে মনে হচ্ছে সে ভালো জবাব দিতে পারবে। একটা জায়গায় আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে যারা উপদেষ্টার দায়িত্বে আছেন তাদেরকে ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। আহ, এই সতর্কতাটি আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। অনেকেই ফেসবুকে নানান রকম কথাবার্তা লিখছেন, বলছেন, সোশ্যাল মিডিয়াতে আসছেন, এবং এই ধরনের বক্তব্য অনেক সময় যেটি হয়, আহ, যারা জনগণ তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বা এক ধরনের কনফিউশন, সন্দেহ সেটা তৈরি করে। যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে জনগণের মধ্যে থেকে সন্দেহ, আতঙ্ক, গুজবের প্রতি এক ধরনের
শোনার প্রবণতা, গুজব শোনার প্রবণতা, সেই সব থেকে জনগণকে সরিয়ে আনতে হবে। গুজব নির্ভরতা কিন্তু যে কোনো দেশের জন্য খারাপ। গুজবের কারণে বাজার অস্থিতিশীল হয়, গুজবের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হয়, গুজবের কারণে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা ব্যাহত হয়। গুজব নানাভাবে মানুষকে আতঙ্কিত করে। এখন জুলাই বিপ্লবের মিত্র সেজে যারা জুলাই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করছেন, এত দ্রুত যদি এরকম কেউ তৈরি হয়ে গিয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে সেটি আসলেই আহ, চিন্তার ব্যাপার। তবে তিনি যেহেতু এটি লিখেছেন, তিনি নিশ্চয়ই জানেন কারা এটি করছেন। তাহলে সেই ব্যাপারগুলি পরিষ্কারভাবে বললে, বা তাদের কাজ কেমন, কেন এই কাণ্ডটা তারা করছেন, এটা যদি একটু বুঝিয়ে বলা যায়, তাহলে আমার মনে হয় যে মানুষের মন থেকে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটি মুর্তজা বলছিলেন, যে ফ্যাসিজম আর প্রকৃত সমালোচনা এক জিনিস না। ফ্যাসিজমের বিরোধিতা এক জিনিস, বাংলাদেশের বিপক্ষে কাজ করা এক জিনিস, আর বাংলাদেশের যে কোনো সরকারকে তো সমালোচনা করার অধিকার আমাদের আছে। আমি কিংবা মুর্তজা কিন্তু বহুদিন ধরে আমরা আগের সরকারের সমালোচনা করেছি, এবং বাংলাদেশে থেকে যতটা জোরালোভাবে বলা সম্ভব আমরা চেষ্টা করেছি। কেন করেছি? কারণ আমরা মনে করেছি যে সরকার যেই থাকুক, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অধিকার আমাদের আছে, এবং ভুল যদি বেশি করে আমরাও জোরালোভাবে সেটি ধরিয়ে দেবো। ফলে এই সরকারও যদি কোনো ভুল ত্রুটি করেন, তাহলে সেটি বলার অধিকার নিশ্চয়ই সবার আছে, এবং সেটি বলবেন সবাই, কারণ ভুল ত্রুটি ধরিয়ে দিলেই তো সেটা ঠিক হবে। ফলে এই জায়গাগুলি ঠিক আছে। আরেকটি হচ্ছে যে বিগত সরকার ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিস্ট শব্দটির অর্থ আপনি জানতে চেয়েছেন। ফ্যাসিজম মূলত একটি টার্ম যেটি ইটালি থেকে উদ্ভূত হয়েছিল। আজকে যে রোম থেকে বিমান আসছে, সেই রোম থেকে উদ্ভূত একটি টার্ম হচ্ছে ফ্যাসিজম। বেনিতো মুসোলিনি ফ্যাসিস অফ কমব্যাট নামে একটা দল তৈরি করেছিলেন। হ্যাঁ, 2 বছর সেই দলটা তিনি বানিয়েছিলেন, তরুণদের দিয়ে বানিয়েছিলেন। এটা হচ্ছে মজার ব্যাপার। তিনি বলেছিলেন যে ফ্যাসিস কি? ফ্যাসিস হচ্ছে এক ধরনের কাঠের লাঠি, চিকন চিকন বেত। আমাদের এখানে বলে না যে বেত এক জায়গায় করে লাঠি বানায়, সেরকম ওদের দেশে তো আর বেত নাই, ওদের দেশে চিকন লাঠি আছে। সেই চিকন লাঠি এক জায়গায় করলে বেশ একটা শক্তিশালী কিছু হয়। একটা লাঠি ভেঙে যায়, কিন্তু 10টা লাঠি এক জায়গায় করলে ওইটা দিয়ে লোকজনকে পিটানো যায়। তো মানে বেনিতো মুসোলিনি বলার চেষ্টা করেছিলেন যে জনতা এরকম এক জায়গায় হলে লাঠির মতো তারা জাতীয়তাবাদকে প্রযুক্ত করবে। ইতালির যে ভয়ঙ্কর জাতীয়তাবাদ, মুসোলিনি আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি একনায়ক ছিলেন। এবং এই ফ্যাসিস্ট বাহিনী, ফ্যাসিস অফ কমব্যাট কি করতো? মুসোলিনির বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে আক্রমণ করতো। এবং ওই সময় ইতালিতে যারা মুক্তবাক রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে বিভিন্ন জায়গাতে, সুশীল সমাজের লোক ছিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হতো, তাদেরকে পিটিয়ে রাস্তায় মেরে ফেলে রাখা হতো অচেতন করে। এবং সেইখান থেকেই বেনিতো মুসোলিনি পরে আহ তার নিজের যে দল, সেই দলটি তৈরি করেন, এবং সেই দল তৈরি করে তিনি একনায়কতন্ত্র চালিয়ে যান। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন যে ইটালিতে একনায়কের শাসন ছিল। মুসোলিনি কিন্তু শেষ পর্যন্ত নিহত হয়েছিলেন। তিনি পলাতে পারেন নাই, কারণ ইউরোপ থেকে তখন পলানোর কোনো জায়গা ছিল না, হিটলারকে আত্মহত্যা করতে হয়েছিল। কিন্তু একটা বিষয় আমি শুধু একটু দ্বিমত করব, আহ, যে সরকারের সঙ্গে সরকারের তুলনা অবশ্যই আমরা করব। এই জন্য করব যে আগের সরকার ফ্যাসিস্ট ছিল, এই সরকার গণতান্ত্রিক, এটা তো একটা তুলনা। ফলে একটা তুলনা হবে, কিন্তু সেই তুলনাটা কখনোই খারাপের সাথে খারাপের তুলনা না, খারাপের সাথে ভালোর তুলনা। আপনি যখন একটা খারাপের সঙ্গে অন্য কাউকে তুলনা করেন, এর মানে এই না যে দুজন খারাপের সাথে তুলনা করছেন। আগের সরকার ততই খারাপ প্রমাণিত হবে আমাদের কাছে, যত ভালো আমরা দেখব যে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সরকারগুলি হবে। ফলে আমরা আশা করি যে এই সরকার এবং তার পরবর্তীতে যে সরকারগুলি আসবেন ভোটের মাধ্যমে, তারা এই অতীতের যে জনগণের যে তিক্ত অভিজ্ঞতা, যে ভোটে জিতে ক্ষমতায় এসে একটি দল এইভাবে স্বৈরাচারিত্বকে বরণ করতে পারে, এইভাবে স্বৈরাচারী নেতৃত্বকে সব জায়গাতে বসিয়ে দিতে পারে, এবং কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে মুখ চাপা দিয়ে দেয়, মাটি চাপা দিয়ে দেয়, এই যে আচরণগুলি, এই আচরণগুলি আমরা কখনোই বাংলাদেশে চাই না। বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও কোনো আহ, মুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশে এই আচরণ প্রত্যাশিত না। ফলে তুলনা হবে, কিন্তু সেই তুলনা একই লেভেলে হবে না। অর্থাৎ সাদার সাথে কালোর তুলনা, কিন্তু কালোর সাথে কালোর তুলনা না। এখন আপনি যেটি বলেছেন যে কারা আসলে বিশ্বাসঘাতকতা করছেন বা কারা পেছন থেকে ছুরিকাঘাত করছেন, আমার কাছে মনে হয় যে আহ, যারা জুলাই বিপ্লবের সঙ্গে ছিলেন তাদের মধ্যেই তো কেউ এটা করছেন বলে তিনি মনে করেছেন। আহ জুলাই বিপ্লবের মর্তুজাকে, মিত্র সেজে হ্যাঁ তিনি মর্তুজা বলছেন। কিন্তু, হ্যাঁ মিত্র যে তারা সেজেছিল এটা বোঝা যাচ্ছে কিভাবে? বোঝা যাচ্ছে এই জন্য যে মর্তুজা কিন্তু বলেছেন যে কিছু কিছু জিনিস কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যেটা হচ্ছে যে কেউ যদি বলে
যে আমাদেরকে দামি দামি গাড়ি বড় ভাইরা দিয়ে যায়। আমরা কিন্তু এটা দেখতে চাই না, কারণ আমরা দেখেছি যে আহ, আগের সরকারের যে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের নেতারা রেঞ্জ রোভারে করে ঘুরে বেড়াতেন। তা আমরা তো এটা আশা করি না যে বর্তমানে যারা ছাত্র নেতা, যুব নেতা, সমন্বয়, তারাও এরকম রেঞ্জ রোভার কোনো বড় ভাই পাঠাবে সেটাতে করে ঘুরবেন, এটা আমরা কোনোভাবে আশা করি না। আমরা তাদের কাছ থেকে অগণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি না। আমরা তাদের কাছ থেকে আহ কোনো ধমক দিয়ে কাজ করানো কিংবা জবরদস্তি কাজ করানো, এই জিনিসগুলি আমরা প্রত্যাশা করি না। ফলে এগুলি যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে তারা স্পিরিটে বিপরীতে চলে যাচ্ছেন। এবং আমার ধারণা যে মাহফুজ আলম তাদের কথাই বলেছেন, যারা আন্দোলনের সময় হয়তো একসাথে ছিলেন, কিন্তু আন্দোলন পরবর্তীকালে বিপ্লবীর যে আচরণ বা গণতান্ত্রিক যে আচরণ কিংবা আহ, বাংলাদেশের স্বার্থের পক্ষে যে আচরণ, সেই আচরণগুলি অনেকেই করতে ব্যর্থ হচ্ছেন। যেমন আজকে আমি একটা খবর দেখেছি সমকালে, যে তারা বলেছেন যে দুজন তরুণকে তারা গ্রেপ্তার করেছেন ময়মনসিংহের আশেপাশে কোনো জায়গা থেকে, তারা জিরা এবং চিনি এগুলো মজুত করছিলেন। সমস্যাটা কি হয়েছে জানেন? 16 বছর ধরে যদি একটি দেশে একেবারে চরম অগণতান্ত্রিকতা বিরাজ করে, এক ধরনের অন্যায় শাসন, এক ধরনের অনৈতিক শাসন বিরাজ করে, তাহলে আহ, মানুষ নানাভাবে সেই শাসন দিয়ে প্রভাবিত হয়। ফলে আগামীকালই যে সবাই ফেরেশতা হয়ে যাবে, আগামীকালই যে সবাই শুদ্ধ হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি না। এবং আমার ধারণা যে এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু মানুষ ভাবছেন যে নতুন ভাবে সুযোগ পেয়েছি, একটু চাঁদাবাজি করি, একটু বাস স্ট্যান্ড দখল করি, একটু নদীর ঘাটে গিয়ে টোল তুলি, একটু আহ, বাজারে গিয়ে আমরা দোকানদারদেরকে উপরে ট্যাক্স বসিয়ে দিই। এই কাজগুলি কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু যারা করছেন, আমি মনে করি যে এই সরকারের উচিত তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে এক ধরনের দৃশ্যমান আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে এটা মানুষকে বুঝিয়ে দেওয়া যে আগের যে নিয়ম, সেই নিয়ম বাংলাদেশে আর চলবে না। রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে সেই রাজনৈতিক ক্ষমতা দিয়ে পয়সা কামানোর রাস্তা তৈরি করা, সেটা হবে না। পেশা থাকতে হবে এবং পেশাগত কাজ করে পয়সা কামিয়ে সেই পয়সা খরচ করে রাজনীতি করতে হবে। অন্যের গাড়িতে চড়ে, অন্যের পকেট থেকে টাকা নিয়ে, অন্যের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে রাজনীতি করার যে রীতি, আমার ধারণা যে সেটা বদলাতে হবে। এবং সেই সব সংস্কার যদি আমরা দেখতে পাই, আমরা বলবো যে এক ধরনের মৌলিক সংস্কার বাংলাদেশে হবে। আর আপনি আরো একটি কথা বলছিলেন যে আগেও তো হয়েছে, যেটি মর্তুজা একটু উত্তর দিয়েছে। মানে প্রোপাগান্ডার যে জায়গাটা সেটা আর কি। না, কিন্তু প্রোপাগান্ডা প্রোপাগান্ডা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রোপাগান্ডা চালানোর যে প্রক্রিয়া, এটা কিন্তু বাংলাদেশে ছিল না। রাষ্ট্র নিজে মিথ্যা কথা বলার জন্য লোক বেতন দিয়ে রাখে। আহ, আমরা দেখেছি ফিফোটেক নামে একটা প্রতিষ্ঠান, আমি জানি আরো কয়েকটা প্রতিষ্ঠানের নাম আমি জানি, যেখানে বেতন দিয়ে, সরকারি টাকা বা কোনো একটা টেন্ডার দিয়ে বা কোনোভাবে তাদেরকে ফান্ডিং দিয়ে লোকজন নিয়োগ করা হয়েছিল, যে কেউ যদি ভালো কথা বলে ফেসবুকে নিচে গালি দিবি, কেউ নানান ধরনের ফেক আইডি তৈরি করে তাদেরকে এক ধরনের কুৎসিত ভাষা আক্রমণ করা। ফেসবুকে যে গালাগালি চর্চা, এটি তৈরি করেছিল আমি মনে করি যে সরকারি দলের একটি অংশ। গালি দিলেই সরকারকে পাল্টা গালি দিতে হবে, এই যে নিম্ন মানসিকতা, সেই নিম্ন মানসিকতায় যেটি করেছে সেটি হচ্ছে বাংলাদেশের পুরো সমাজ ব্যবস্থাকে দূষিত করেছে, এমনকি সোশ্যাল মিডিয়াকে দূষিত করেছে। সোশ্যাল মিডিয়াতে এসে সরকার বিরোধীরা সরকারকে গালি দিতে পারে, কিন্তু সরকারের সেখানে কাজ কি? সেখানে কাজ হচ্ছে যারা গালি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে, অন্যায় গালি যারা দিচ্ছেন তাদেরকে কোনো না কোনো ভাবে সংশোধন করার চেষ্টা করা। কিন্তু পাশাপাশি সরকার কিন্তু পাল্টা গালি দিবে না, বরং মানুষকে এইটা বোঝাবে যে এই গালিগালাজ করা, মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা, মানুষের চরিত্র হননের চেষ্টা করা, সেগুলো ঠিক কাজ না। কিন্তু আমরা দেখেছি সরকার নিজে মানুষের ফোন কল রেকর্ড করে, রেকর্ড করে সেগুলো ছেড়ে দেয়। আমরা দেখেছি যে আপনার নিশ্চয় মনে আছে 2014 ইলেকশনের আগে বেগম জিয়া এবং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি টেলিফোন আলাপ হয়েছিল। এটা একদম অসম্ভব যে এই ধরনের হাই প্রায়োরিটি, হাই পাওয়ারফুল দুজন ব্যক্তির মধ্যে আলাপ হবে, সেইটা সরকারি নির্দেশ ছাড়া রেকর্ড হবে এবং সেটা প্রচারিত হয়ে যাবে। আমরা দেখেছি সরকারের ধামাধরা কয়েকটি টেলিভিশন চ্যানেল সেই রেকর্ডেড যে ভয়েস সেটাকে ছেড়ে দিয়েছিল। ফলে এই যে আচরণ, অনৈতিক আচরণ, দ্বৈত আচরণ, এক ধরনের ভয়াবহ ইনভেশন অফ প্রাইভেসি করা, মানুষের ব্যক্তিগত স্ফিয়ারে প্রবেশ করা, মানুষকে নানাভাবে এক ধরনের সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে হেয় করার প্রবণতা, মানুষকে তুলে নিয়ে যাওয়া, এই জিনিসগুলি যে করা হয়েছিল,
এইগুলিকে তো কোনোভাবেই বলা যাবে না যে আগেও হয়েছিল। এখন আপনি যদি বলেন যে আগেও তো চুরি হয়েছে, আসেন আমরা চুরি করি, এইটা তো বলা যাবে না, বা আগেও চুরি হয়েছে তাইলে নিশ্চয়ই এখন ওই হ্যাঁ, রকমটা এই হয়েছে আমি মনে বলেই তো করি না যে নিশ্চয়ই এটা সেই করা যাবে। পরিণতিতে, সেই পরিণতি তো আর খুব স্বাভাবিক একটা পরিণতি না, নিশ্চয়ই সেগুলোর একটা প্রতিক্রিয়ার ফলেই এই পরিণতিটা তাদেরকে পোহাতে হয়েছে। আমি 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 এখানে কি আর কিছু আছে, মানে এটা এটা তো স্বীকৃত, এটাই তো একটা বাস্তবতাও বটে, তাই না, যে সেই এটা কাজগুলোর আসলে পরিণতি। এটা আসলে স্বীকৃত না। আমরা দেখেছি যে এই কাজগুলি করে তারা বছরের পর বছর এক ধরনের ফলাফল পেয়েছেন, ফলে প্রতিবার তারা ভেবেছেন এটাই ঠিক কাজ, এবং এটা করে যেহেতু তারা রেজাল্ট পাচ্ছেন, তারা এটাকে আরো বাড়িয়েছেন। দিনে দিনে এটা বাড়াতে বাড়াতে এমন জায়গায় গিয়েছে যে আন্দোলনের আগে একজন দায়িত্বশীল মন্ত্রী বলেছেন যে আগুন ধরে লাইন পুড়ে গিয়েছে, লাইন পুড়ে অপটিক ফাইবার পুড়ে গিয়ে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মানে মিথ্যা বলতে বলতে এমন এক জায়গায় গিয়ে তারা পৌঁছেছেন যে কি, কোনটা মিথ্যা, কোন মিথ্যা বললে ধরা পড়বে না আর কোনটা বললে পড়বেন না, এগুলা কোনোটা তাদের মাথার মধ্যে ছিল না। তারা মিথ্যাকে সত্য জ্ঞান করতে শুরু করেছিলেন, এবং এটা এমন একটা অবস্থা হয়েছিল, রিফ্লেক্স অ্যাকশনে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের অত্যন্ত বিরক্ত ছিলেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা, কিন্তু তাদেরও কোনো উপায় ছিল না যে সেই নেতাদের বিরুদ্ধে কথা বলে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ রীতিমতো বিশ্বাস করতে শুরু করেছিলেন তাদের মিথ্যাগুলি সত্য। তারা এক একজন জীবিত গোয়েবলসে পরিণত গোয়েবলস, হয়েছিলেন। জি, জি, একদম স্পষ্ট। এটাই উত্তর। আমি আমি জনাব গোলাম মুর্তজা, আপনার কাছ থেকে একটু ওই জায়গাটি, আপনার কাছে কয়েকটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে ওই প্রোপাগ্যান্ডাগুলো কেন স্পষ্ট করা হচ্ছে না, মানে কেন বারবার ডেডলাইন মিস হচ্ছে জাতিসংঘকে দেওয়ার জন্য, যে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার জন্য জাতিসংঘ যে ডেডলাইনগুলো দিচ্ছিল সেগুলো আমি দেখেছি 2 দফা অন্তত মিস করা হয়েছে, যার কারণে জাতিসংঘ বলেছিল ডিসেম্বরের মধ্যে দেবে পূর্ণাঙ্গ প্রতিবেদন, সেটি জানুয়ারির মাঝ বরাবর দেওয়ার কথা ছিল, দেওয়া হয়েছে বা কতদূর অগ্রগতি আমি লেটেস্টটা জানি না। মানে এবং তারা তখনও বলেছিল যে আমরা পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবো না, কারণ আমরা নিজেরা পূর্ণাঙ্গ প্রতিবেদন বা তথ্য সরকারের কাছ থেকে চেয়ে পাইনি। কেন দেয়া হলো না, মানে কেন জুলাই, আরও একটা ডেডলাইন দিয়েছিল যে জুলাই ফাউন্ডেশন, তারা বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে তারা পূর্ণাঙ্গ শহীদদের এবং আহতদের তালিকা দেবে, সেটিও আপনিও বলছিলেন 800 জনের বা 900 জনের মতো একটা তালিকা পাওয়া গেছে, মানে পূর্ণাঙ্গটা পাওয়া যাচ্ছে না। কেন এই এই জায়গাগুলো পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন বলছিলেন, এই জন্য এটা একটু জিজ্ঞাসা করলাম। আর ওই যে যেটি আব্দুল নূর তুষার বললেন যে তারা তো আসলে মিত্র ছিল, যেটি মাহফুজ আলমও বলছেন যে জুলাইয়ের মিত্র সে যে জুলাইয়ের পিঠে ছুরি চালানো, হন্তারকেরা পালাবেন কোথায়। এই যে আপনি যাদের কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউবার যারা আসলে প্রোপাগ্যান্ডাগুলো ছড়াচ্ছে, তারা কি তখন জুলাইয়ের মিত্র ছিল যখন জুলাই বিপ্লবগুলো চলছিল? প্রথমত কথা, আপনি যে একজন উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে যে কথা বলছেন, এই কথা নিয়ে আমার যতটুকু বলার, আমি ততটুকু তার স্ট্যাটাসের জায়গাটা নিয়ে কথা বলেছি। ওই স্ট্যাটাসটা আপনি যেমন পড়েছেন আমিও তেমন পড়েছি। ওই স্ট্যাটাসের ভাব সম্প্রসারণ করার মতো তথ্য আমার কাছে নাই। আমি ওই স্ট্যাটাসটির এর চেয়ে বেশি ভাব সম্প্রসারণ করতে চাই না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার যে প্রশ্ন যে তালিকাগুলো দেয়া হচ্ছে না কেন, জাতিসংঘকে পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা দেয়া হলো না কেন, কত মানুষ কে হত্যা করা হয়েছে, শহীদ কত হয়েছেন, সেই তালিকাটা প্রকাশ করা হচ্ছে না কেন, পূর্ণাঙ্গ তালিকা। এইটা দিয়ে যদি শুরু করি, পূর্ণাঙ্গ তালিকাটা আমি নিজেও একটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে পূর্ণাঙ্গ তালিকাটা সাংবাদিক হিসাবে যে দেরি হচ্ছে কেন। এই দেরি হওয়ার আমি দেখেছি সাংবাদিক হিসেবে খোঁজ নিতে গিয়ে, একটি হচ্ছে অনেক রকমের কাজ প্রথম অবস্থাতে হয়তো প্রায়োরিটির জায়গাতে একটু ঘাটতি ছিল, কিন্তু পরবর্তীতে দেখেছি একটি নির্ভুল পূর্ণাঙ্গ তালিকা করার জন্য আরো সত্যি সত্যি আরো সময় দরকার। সময় দরকার এই কারণে যে ধরুন যে সময় ঘটনা ঘটছিল 2, 3, 4, 5, যার সময় হত্যাকাণ্ডগুলো ঘটছিল, আমরা পত্রিকা অফিসে বসে খবর পাচ্ছিলাম যে যাত্রাবাড়ির অমুক হাসপাতালে 25টা মরদেহ আছে। আমরা যখন আমাদের সাংবাদিককে বলছিলাম যে ওই হাসপাতালটিতে যাও, দেখো, ওই হাসপাতালে তখন চারিদিক থেকে গুলি হচ্ছিল। ওই হাসপাতালকে কেন্দ্র করে, ওই হাসপাতালে নয়, পুরো যাত্রাবাড়ির এলাকাতে হানিফ ফ্লাইওভারের উপর থেকে পুলিশ গুলি করছিল, আর এক ছাদের উপরে উঠে পুলিশ গুলি করছিল, আর একদিক থেকে ছাত্রলীগ যুবলীগ রামদা নিয়ে, চাপাতি নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে গুলি করছিল। আমাদের সাংবাদিকের মতো কারো সাংবাদিকই ওই হাসপাতালে ওই মুহূর্তে যাবার মতো অবস্থায় ছিল না। তখনও মরদেহ আসছিল, সেটা এখন 25টা না 5টা সেটা আমরা যাচাই করতে পারিনি। কয়টা লাশ আসলো, কয়টা বডি আসলো, কয়টা মরদেহ আসলো, এমন অনেক মরদেহ ছিল। আমরা জানি যে তারা গুলিবিদ্ধ হয়েছেন,
রিকশায় করে, ঠেলা গাড়িতে করে, কোলে করে হাসপাতাল পর্যন্ত আনার চেষ্টা করেছেন। আনতে আনতেই দেখা গেছে যে মাঝপথে মারা গেছে। ওই মারা যাওয়ার জায়গাতে অথবা হাসপাতালে আনার পরে ডাক্তার বলেছে মারা গেছে, ওই রোগীকে ওই হাসপাতাল ভর্তি করেনি ওই মরদেহটি। স্বজনরা যেটা হয়েছে, স্বজনরা তখন যখন দেখেছে যে প্রথমত কথা তার লোক মারা গেছে, দ্বিতীয়ত কথা এখন যদি জানে যে আন্দোলন করতে মারা গেছে, তাহলে পুলিশ ওই মরদেহ তো ফেরত দিবে না, উল্টো যারা সঙ্গে আছে তাদেরকেও গ্রেপ্তার করবে। এই কারণে তারা কোনো তথ্য প্রমাণ না রেখে যেভাবে পেরেছে সেইভাবে স্থান ত্যাগ করেছে, মরদেহটি সঙ্গে নিয়ে কোথায় দাফন করেছে, কিভাবে দাফন করেছে, এই চিত্র এখন খুঁজে পাওয়া যাবে না। জুরাইন সহ আজিমপুর কবরস্থানে যে বেওয়ারিশ লাশ, সেই লাশগুলো কাদের সেটা শনাক্ত করা যাচ্ছে না। আহত যারা হয়েছিল, আমাদের সাংবাদিক সেখানে উপস্থিত ছিল, দেখেছে যে সে গুলিতে, তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ওই মানুষটি যখন ঢাকা মেডিকেল কলেজে এসেছে, সে বলেছে বাসের নিচে তার পা পড়ে গিয়েছিল। কারণটা, পুলিশ তখন খুঁজে খুঁজে গুলিতে আহত বা চাপাতিতে আহত বা পুলিশের প্রহারে আহত ব্যক্তিদের ধরে ধরে গ্রেপ্তার করছিল। তো এই যে ঘটনা ঘটেছে মাত্র 7-8 দিনের মধ্যে, এই 7-8 দিনের মধ্যে এমন মেসাকার, এটা তো মোটামুটি একটা নজিরবিহীন ঘটনা। তো সেই ঘটনার কে কোথায় কিভাবে গুলিবিদ্ধ হয়েছে, কিভাবে নিহত হয়েছে, সেটা সুনির্দিষ্ট করে খুঁজে বের করা সত্যি সত্যি কঠিন ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তালিকাটা নির্ভুল করার জন্য আমি মনে করি, আমিও দ্রুত চাই, কিন্তু আমি সেই দ্রুত চাওয়ার ক্ষেত্রে আমার আরো বেশি জোর তালিকাটি নির্ভুল হওয়া যাবে। 1971 সালের সাথে আমি তুলনা করছি না, কিন্তু চিন্তা করে দেখেন 1971 সালের চোখের সামনে ঘটা বহু জিনিস আমরা, আমাদের ডকুমেন্টেশন ঠিক মতো হয়নি বলে এখন আমরা সেগুলো নিয়ে বিতর্ক করি। আর এই গণ অভ্যুত্থানটির এই সমস্ত ঘটনা যদি আমরা সুনির্দিষ্ট করে, যদি আমরা নির্ভুলভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে শনাক্ত না করি, চিহ্নিত না করি, তালিকা না করি, তাহলে এগুলো নিয়ে বড় রকমের প্রশ্ন উঠবে সোশ্যাল মিডিয়াতে। এবং আওয়ামী লীগের লোকজন এবং তাদের পক্ষে যারা কাজ করছেন তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, অমুক শহীদ, মৃত মানুষ ফিরে এসেছেন, একজনের নাম হয়তো ছিল, সে ফিরে এসেছেন, সেটা দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে যে না, কেউ মারা যায় নাই। আওয়ামী লীগ এখনো বলছে মারা যায়নি। আর মারা যাওয়াকে যখন অস্বীকার করতে পারছে না, তখন বলে না, সেখানে আশেপাশে তো পুলিশ ছিল না, হঠাৎ করে দেখা গেল যে একজন মানুষ মারা গেল, গুলিতে মারা গেল। এটা তারা বলতে চায় যে নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরেছে, বাংলাদেশে যে কালচারটা তৈরি হয়েছে। সুতরাং এই তালিকাটা তৈরি করা খুব কঠিন, এর জন্য সময় দিতে হবে। আমি সময় দেওয়ার কথা বলছি, এর কারণে সরকারকে সমালোচনা থেকে আমি সরে আসছি না। আমি বলছি সময় নেন, কিন্তু তালিকাটা নির্ভুল ভাবে করেন। সময় নিয়েও যদি কাজটা না করেন, তাহলে আপনাদেরকে এর জবাব দিতে হবে। 1 নম্বর। তাহলে নিশ্চয়ই যে ডেডলাইন রাখাটা ঠিক হচ্ছে না, কারণ ডেডলাইন রাখলে মানুষের প্রত্যাশা বাড়ছে যে এই সময়ের মধ্যে আসবে, পরে দেখা যাচ্ছে সেই সময়ের মধ্যে আসছে না। ডেডলাইন রাখার মধ্যেও আমি ক্ষতির কিছু দেখি না। অনেক ক্ষেত্রে ডেডলাইন দিলে কাজের গতি বাড়ে। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে, মিডিয়ার উচিত, গণমাধ্যমের উচিত, যারা এর খোঁজ খবর রাখেন তাদের উচিত ওই যে ডেডলাইন দিল, তারা ডেডলাইন অনুযায়ী কাজ করছে কিনা, নাকি তারা ডেডলাইন দিয়ে চুপচাপ বসে আছে। গণমাধ্যমের উচিত সেটা খুঁজে বের করা, তাদেরকে প্রশ্ন করা যে আপনারা ডেডলাইন দিয়েছেন, ডেডলাইন দিয়ে কত কাজ করেছেন, এই কাজ এতটুকু হলো কেন, আরো বেশি হলো না কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা। সুতরাং এখানে গণমাধ্যমের দায়িত্ব আছে, তারা কাজটা ঠিক মতো করছেন। আপনার আরেকটা প্রশ্নের অংশ কি ছিল? আমি ওই যে বলছিলাম যে আপনি বলছিলেন যে সেখানে আপনি আর ওই বিষয়ে যাবেন না, আর ভাব সম্প্রসারণ করবেন না বলছিলেন। আমি জিজ্ঞাসা না, করছিলাম ওই ভাবছো ওইটা নিয়ে আমি আর কথা বলবো না, কিন্তু আরো আপনার আরেকটা প্রশ্ন ছিল, আমি ভুলে গেলাম আপনার প্রশ্নটা, যেটা নিয়ে জবাব দিতে চেয়েছিলাম। প্রসঙ্গে চলে আসবে, আমিও জানি না ঠিক কোন প্রশ্নটা মিস করছি। আমি জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে একটু আপনি যে বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র বা তারা যে এখন বড় ভাইরা গাড়ি দিচ্ছে, এই বিষয়গুলো মানে আরও নানান রকম জায়গায় তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলো খুব আসছে। মানে ক্যামেরায় মনে হচ্ছে তাদেরকেও খানিকটা বিব্রত, কখনো হাসনাতকে মনে হচ্ছিল যে কথা বলতে গিয়ে, মানে আমার মনে হচ্ছিল যে তাদের মধ্যে যে তাদের প্রধান কার্যালয়ের সামনে তাদের মধ্যে হাতাহাতির যে ঘটনা, পিরোজপুরে বা বিভিন্ন জায়গায় জায়গায় যে কমিটি নিয়ে তাদের মধ্যে হচ্ছে, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দু পক্ষের মধ্যেই বা নিজেদের মধ্যেই, এটি কি মানে আপনিও যে ঘটনাগুলো বলছেন একসাথে মিলিয়ে যদি জিজ্ঞাসা করি, এটি একটা মানে এতদিন ধরে আছে বিপ্লবের পরবর্তী থেকে একটা স্বাভাবিকভাবেই এরকমটি? আমি তুষার ভাইয়ের কাছে যাওয়ার আগে এই প্রশ্নটা শুধু আপনার একটা জিনিসের, আপনি যে বিভিন্ন জায়গাতে ঘটনা বা মারামারির ঘটনা ঘটছে, কোনোভাবেই এটা প্রত্যাশিত না।
কিন্তু এই ঘটনা যত জায়গাতে কাজ হচ্ছে, যত জায়গাতে এই তারা রাজনৈতিক দল গঠন করা বা সমন্বয়কদের তাদের যে নাগরিক কমিটি সেটার কর্মকাণ্ড বিস্তৃত করার জন্য যত জায়গাতে কাজ হচ্ছে, সেই তত জায়গাতে মারামারি হচ্ছে না। এই তথ্য হিসেবে এটা সঠিক নয়। হুম হুম। মারামারির ঘটনা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ঘটেছে, আর দুই চারটা জায়গাতে মতবিরোধের মতো ঘটনা ঘটেছে। এত বড় একটা কর্মকাণ্ডকে কেন্দ্র করে মারামারির ঘটনাকে আমি স্বাভাবিক বলি না। মানে আমি বলি করি কোনোভাবেই হওয়া উচিত না, কিন্তু সারা জায়গায় ঘটছে, না, তথ্য সারা হিসেবে এটা জায়গায় সঠিক নিশ্চয়ই নয়। ঘটছে না, সারা সরি। দেশে তো আর মারামারি হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ। মানে প্রধান কার্যালয়ের সামনে কদিন আগে দেখেছে মিরপুরে ঘটনা ঘটেছে, মিরপুরেও এরকম নাগরিক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক তাদের মধ্যে দলগুলোর হাতাহাতির মধ্যে ঘটনা। এরকম মতবিরোধ না, রাজনৈতিক দল বা এ ধরনের সমন্বয়করা যখন কাজটা করতে গিয়েছিলেন তখন তো আন্দোলনের মোডে ছিলেন। এখন যারা তখন করছেন, আমরা মানুষ তো সবাই, এখানে পদ পদবি সামনে থাকা ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। সেই ব্যাপারটি নিয়ে এই ধরনের কর্মকাণ্ড বা যতটুকু পর্যন্ত ঘটেছে, এটা ঘটা উচিত নয়, কিন্তু হ্যাঁ, অস্বাভাবিক কিছু অস্বাভাবিক হবার না। নয়। আমি একটু জনাব আব্দুল নূর তুষার আপনার কাছ থেকে শুনতে চাই, মানে যেই বিষয়গুলো দেখছি অনেকে এরকম বিশ্লেষণ অনেকের কাছ থেকে আসছে, আপনার বিশ্লেষণটাই আমি আপনার কাছ থেকে শুনি যে আপনি এটাকে কিভাবে দেখছেন। আপনিও কিছু বিষয় বলছিলেন, তার সাথে যোগ হয়ে মানে এই কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ বা হাতাহাতির ঘটনা যেগুলো ঘটছে, ছাত্ররা সঠিক পথে যাচ্ছে তো? স্বাভাবিক প্রক্রিয়া, মানে এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটি গোলাম মুর্তজা বলছেন, মানে খুব অস্বাভাবিক না তেমনই কি? আমি নাকি তাদের স্বাভাবিক মধ্যে কোনো প্রক্রিয়া বলিনি। বিচ্যুতি? মানে অস্বাভাবিক না, আপনি বলছেন খুব অস্বাভাবিক না এটা? অস্বাভাবিক না, তার পরবর্তী তার না, বিপরীত এটা শব্দ আমি এই জন্যই এটা স্বাভাবিক না। কারেকশন করেছি, যেটা খুব অস্বাভাবিক না হ্যাঁ। সেটি গোলাম মুর্তজা হ্যাঁ। বলছেন। আপনি আসলে কিভাবে দেখছেন? আপনি আগের অংশেও বলছিলেন, একটু যোগ করবেন। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা একটু অপ্রত্যাশিত। শুধু অপ্রত্যাশিতই না, এটি একটু আশঙ্কাজনক। এই জন্য যে আমরা ভেবেছি যে এই সরকার সংস্কার করবেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারের লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছেন। ফলে এই সংস্কারের মধ্যে তো রাজনৈতিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রাজনৈতিক সংস্কারের পেছনে যে মূল সমর্থক শক্তি, সরকারই কিন্তু বলেছেন যে ছাত্র তরুণরা হচ্ছেন এই সরকারের পেছনে সবচেয়ে বড় শক্তি। তরুণরা এই সরকারকে সমর্থন দিয়েছে, এই আন্দোলনে তরুণরা বিরাট সংখ্যা অংশ নিয়েছে। ফলে এই তরুণদের মধ্যে যদি আমরা দ্বিধা বিভক্তি দেখি, এবং আমরা দেখি যে রাজনৈতিক দল গঠন করা কিংবা এক ধরনের ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার যে লড়াই, সেই লড়াই এত দ্রুত শুরু হয়ে যাওয়া, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হয় যে বিষয়টি আমাদের জন্য খুব ভালো হবে না। কেন হবে না? কারণ গোলাম মুর্তজা একটু আগে বলছিলেন যে আওয়ামী লীগ তো ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগের বহু লোক নানানভাবে আওয়ামী লীগের স্বার্থ দেখার চেষ্টা করছে। এখন নিজেরা নিজেরা মারামারি করলে নিশ্চয়ই আওয়ামী লীগের জন্য সেটা ভালো হবে। কারণ আওয়ামী লীগ তো এটাই চেয়েছে যে তারা মারামারি করবেন এবং তাদের মধ্যে নানান ধরনের দ্বিধা বিভক্তি তৈরি হবে, তাদের অপরিপক্কতা, তাদের মধ্যে নানান ধরনের দোষ ত্রুটি ধরা পড়বে। তো সেই জন্য আমি মনে করি যে যারা উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সরকারে, তারা সরাসরি রাজনৈতিক নেতৃত্ব দিতে পারবেন না, এটি তাদের শপথের বিরোধী হয়ে যাবে। কিন্তু বাইরে যারা সমন্বয়কদের মধ্যে নেতা আছেন, তাদের সংযত আচরণ করা খুবই জরুরি, এবং তাদের চেষ্টা করা উচিত সমন্বয়কদের মধ্যে এক ধরনের নৈতিক আহ, প্রশিক্ষণ কিংবা এক ধরনের পলিসিগত প্রশিক্ষণের চেষ্টা করা। কেননা একটি মারামারি কিন্তু সেটা যদি প্রধান কার্যালয়ের নিচে হয়, তার মানে হচ্ছে যে এটি চিন্তার ব্যাপার। কেননা যে কোনো সংগঠিত শক্তি তার প্রধান কার্যালয়টাকেই সবচেয়ে নিরাপদ রাখে। প্রধান কার্যালয়ে সাধারণত তারা কোনো গন্ডগোল করে না। আপনি খুঁজে পাবেন না যে রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জামাত কখনো তাদের নিজেদের কার্যালয়ের মধ্যে হাতাহাতি করেছে। তারা কার্যালয় থেকে বের হয়ে গিয়ে হাতাহাতি করে। এই যে অপরিপক্কতা, এই যে নিজেদের মধ্যে মতবিরোধকে দ্রুত শক্তির জায়গায় নিয়ে যাওয়া, নিজেরা নিজেদের সঙ্গে আলোচনায় বসতে না পারা, এটা কিন্তু আশঙ্কাজনক। এবং আমি মনে করি যে এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে ছাত্র জনতার যে মিলিত শক্তি সেটি দুর্বল হয়ে যাবে, এবং সেই দুর্বলতা স্বাভাবিকভাবেই বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন, বিপ্লব এবং অভ্যুত্থানের যে বিরোধী শক্তি তাদেরকে শক্তিশালী করবে। এখন রাজনীতি কিন্তু ভিন্ন খেলা। বিপ্লব আর রাজনীতি এক জিনিস না। বিপ্লব হচ্ছে একটি অন্যায় কিংবা একটি অপ্রত্যাশিত কিংবা এক ধরনের মানুষের সমর্থন নাই এমন কোন শক্তিকে, এমন কোন ব্যবস্থাকে উপড়ে ফেলা। কিন্তু রাজনীতি কিন্তু অন্য খেলা। রাজনীতি হচ্ছে যে সেখানে বহু মানুষের মধ্যে দিয়ে এক ধরনের কূটনীতি, এক ধরনের রাজনীতি, এক ধরনের কৌশল, এগুলি অবলম্বন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা। যারা
শেখ হাসিনাকে, তার সরকারকে সরিয়ে দেওয়ার জন্য সকলের সমর্থন পেয়েছেন, তারাই যখন রাজনীতিতে যাবেন তখন কিন্তু সকলের সমর্থন পাবেন না। যখন শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার কথা হয়েছে তখন কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, এমনকি জাতীয় পার্টির একটা অংশ বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, কমিউনিস্টরা বলেন, সাধারণ জনতা বলেন, অভিভাবকরা বলেন। আমি নিজে যেমন অভিভাবকদের ফোরামে গিয়ে আমি কথা বলেছি, রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে। কিন্তু যখন রাজনীতিতে কেউ ভোটে এসে দাঁড়িয়ে যাবেন তখন কিন্তু যারা আন্দোলনের সময় সবাই পেছনে দাঁড়িয়েছিল তারা কিন্তু তরুণদেরকেই ভোট দেবে কিংবা এই সমন্বয়কদেরকে ভোট দেবে, ব্যাপারটা কিন্তু সেরকম হবে না। যার যার রাজনৈতিক দলে তারা তারা ফিরে যাবেন, যার যার স্বার্থ বিবেচনা করবেন। বিএনপির পক্ষ থেকে যারা এসেছিলেন তারা চাইবেন বিএনপি জিতুক, যারা অন্যান্য দল থেকে এসেছিলেন তারা চাইবেন ভোটে তারা জিতুক। নিশ্চয়ই আন্দোলনের একসাথে ছিল বলে নাগরিক কমিটি কিংবা অন্য কেউ রাজনীতিতে ভোটে দাঁড়ালে নিশ্চয়ই বিএনপির লোকজন এসে নাগরিক কমিটিকে ভোট দিয়ে দিবে না। এই জায়গাগুলি বিবেচনায় নিতে হবে। ফলে যদি আজকে রাজনৈতিক দল গঠন করা বলেন কিংবা সংগঠিত হওয়া বলেন, এসব করতে গিয়ে এই ধরনের ছোট ছোট ঘটনা ঘটতে শুরু করে, তাতে করে যেটি ঘটবে, সাধারণ মানুষের কিন্তু একটা বিরাট জায়গা আছে। আমরা যতই বলি না কেন যে বিএনপি এত পার্সেন্ট ভোট পায়, আওয়ামী লীগ এত পার্সেন্ট ভোট পেয়েছিল, এইখানে কিন্তু সব তাদের কর্মীদের ভোট না। কর্মীদের ভোট 10 থেকে 15% এই এই জনগণের। মাঝখানে যে তারা 20-25% করে বিভিন্ন নির্বাচনে একসময় নিজেরা ভোট পেয়েছেন, এটা কিন্তু সাধারণ মানুষ। এই এই অভিভাবকরা, এই রিক্সাওয়ালা, এই মুটে মজুর কুলি, এই পেশাজীবী সম্প্রদায়, সাংবাদিক, শিক্ষক, এরাই কিন্তু বিভিন্ন সময়ে রাজনৈতিক যে প্রচার প্রচারণা, নানান ধরনের কৌশল, নানান ধরনের প্রতিশ্রুতি, এগুলোর উপরে ভিত্তি করে তারা ভোট বদলান। আজকে একজনকে ভোট দেন, কালকে আরেকজনকে ভোট দেন। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি দলের মার্কা দেখে ভোট দিতেই থাকেন, তাই না? এটা ভাবার কারণ নাই। ফলে আজকে তারা যখন রাজনীতিতে যাবেন চিন্তা করছেন, তাদেরকে কিন্তু পুরো ব্যাপারটা ভিন্নভাবে চিন্তা করতে হবে। বিপ্লবের চেতনায় তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে পারবেন, কিন্তু বিপ্লবের চেতনার কারণে যে অনেক ভোট পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। ফলে ভোট পেতে গেলে যে আচরণ করা দরকার সেটাও তাদেরকে জি, শিখতে হবে। আমি একটু আমার মির্জা কাছে ফখরুল মনে ইসলাম হচ্ছে যে আলমগীর একটা বক্তব্য তারা মানে বিভিন্ন একটু জায়গাতে প্রাসঙ্গিক যে মনে হয় বলে আপনার কাছ থেকে একটু যোগ করে দিয়ে শুনতে চাই। ধরনের আচরণ করছেন। জনাব আব্দুল তুষার, আপনি আপনার কাছ থেকে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না, এই মুহূর্তে সব বদলে দেব, এভাবে হয় না, স্টেপ বাই স্টেপ যেতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মানে আপনার কথার সাথে একটু প্রাসঙ্গিক বলে মনে হচ্ছিল বলে এই প্রশ্নটাও যোগ করে দিলাম যে আপনার কি মনে হচ্ছে যে ছাত্রদের মধ্যে বা বিপ্লবীদের মধ্যে অতি বিপ্লবী হয়ে ওঠার একটা জায়গা দেখা দিচ্ছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখছেন যে এভাবে অস্থিরতা তৈরি করা ঠিক হবে না, তিনি বলছেন অতি বিপ্লবী হয়ে। আপনি দেখছেন যে অতি বিপ্লবী হয়ে উঠছে? আমি আমি যে বিষয়টি দেখেছি, অতি বিপ্লব আমার কাছে মনে হয় না, কিন্তু আমি যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে যে বিপ্লবের চেতনাকে সুসংহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পরিমাণে সহায়তা করা এবং সেই সরকারকে সংস্কারগুলিকে দ্রুত সম্পন্ন করতে যে সহায়তা করা, সেটি বাদ দিয়ে তরুণদের একটা বিরাট অংশ নিজেরা রাজনীতিতে কি করে আসতে পারবে এবং নিজেরা কি করে ভোটে দাঁড়াতে পারবে, নিজেরা কি করে ভবিষ্যতে এমপি মিনিস্টার কিছু হতে পারবে, সেই সব চিন্তায় ব্যাকুল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটি দুর্বল চিন্তা। এবং এটা যদি অনেকে করতে শুরু করেন তাহলে যেটি হবে যে বিপ্লবের পক্ষের শক্তি দ্রুত দুর্বল হয়ে যেতে শুরু করবেন। কেননা রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু তাদের দল ত্যাগ করছেন না। বিএনপির সমর্থকরা কি কালকে বদলে গিয়েছেন? বদলে যান নাই। আওয়ামী লীগের সমর্থকরা কি বদলে গিয়েছেন? বদলে যান নাই। কিন্তু তরুণ সমাজের পক্ষে যারা ছিলেন, যে সাধারণ জনগোষ্ঠী, এই সাধারণ জনগোষ্ঠী কিন্তু সেখানে আওয়ামী লীগ, বিএনপি অন্যদের ভোটার ছিল, তারা সারা জীবন তাদেরকেই ভোট দিয়েছে, নতুন দলের কাউকে দেখে নাই। নতুন দল আসার আগেই যদি তারা এরকম কর্মে লিপ্ত হন, যেখানে বড় ভাইয়ের গাড়িতে চড়েন কিংবা নানান ধরনের বক্তব্য দিতে শুরু করেন, বিভিন্ন জায়গাতে তারা পরস্পর বিরোধী বক্তব্য দেন। যেমন আমি দেখেছি যে সমন্বয়কদের একজনের এসেছে, আমি জানি না সেটা গুজব না আসল, কিন্তু এসেছে যে সুদখোর, ঘুষখোর এরকম কথা বলে এক ধরনের বক্তৃতা দেওয়া শুরু হয়েছে। তো সুদখোর, ঘুষখোর এই শব্দগুলি কিন্তু আগের সরকার প্রতিদিন ব্যবহার করতো। এবং কেন ব্যবহার করতো আপনারা জানেন? তারা এই প্রধান উপদেষ্টাকে তারা গালিগালাজ করতো। তো এই শব্দগুলি যদি আমরা, এই জার্গনগুলি যদি আবার ব্যবহৃত হতে দেখি, তাহলে সাধারণ মানুষ কিন্তু বিব্রত হয়ে যায়। আমি মনে করি যে এই সব জার্গন ব্যবহার করার এখন কোনো প্রয়োজনীয়তাই নাই। আমাদের প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে গণতন্ত্রকে সুসংহত করার জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাধারণ মানুষের অধিকার সকলকে সমানভাবে বৈষম্যমুক্তভাবে দেওয়ার জন্য যে কাজগুলি করা সেটি করা। আমি দেখতে পাচ্ছি যে ছাত্ররা পরীক্ষা দিলেন না, অটো পাস নিলেন, কিন্তু ছাত্ররা পড়াশোনা ফেরত যেতে চাইছেন না। আমি তো মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম যেটি কাজ ছিল ছাত্রদেরকে দ্রুত তাদের পড়াশোনায় ফেরত নিয়ে যাওয়া।
যতটুকু পড়াশোনা করেছেন এটা দিয়েই তারা দেশ চালাবেন, এটা যদি মনে করেন, আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নাই, আর স্কুল কলেজে যাওয়ার দরকার নাই, এরকম যদি তারা মনে করেন, এটা তো আসলে ঠিক হবে না। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রদের কাছেই বরং এই নেতৃবৃন্দের আরো বেশি যাওয়া উচিত। ছাত্রদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তাদের যে সম্পর্ক, সেটি তাদের আরো দ্রুত গড়ে তোলা, আরো সংহত করার চেষ্টা করা উচিত। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির একটি বিরাট সংখ্যক ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগ দিয়েছিল। প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু প্রচুর পয়সা দিয়ে পড়াশোনা করতে হয়, প্রাইভেট ইউনিভার্সিটির পড়ালেখা শুরু হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়ে পয়সা লাগে না, উল্টা সরকার কম পয়সায় পড়ায়, আমি দেখতে পাচ্ছি এক ধরনের রিলাক্টেন্স আছে ছাত্রছাত্রীদের। তারা পড়াশোনায় যেতে খুব একটা আগ্রহ বোধ করছেন না, যে ঠিক আছে হবে, হোক, আমরা যেভাবে বলবো সেভাবেই হবে। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি অতি দ্রুত যদি ঠিক না করা হয়, তাহলে এই প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। জেনজিরা নিজেদেরই, মানে নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হবে। অনেক ধন্যবাদ। গোলাম মুর্তজা, কয়েকটা বিষয় জমে গেল। ছাত্ররা পড়াশোনা করছে, তো একটু ছোট্ট করে এটি একটু শুনে নিই যে বৈষম্য বিরোধীদেরকে আমরা খুব রাস্তায় সরব দেখছি, রাজনৈতিক নানান বিষয়ে সরব দেখছি, পড়াশোনার জায়গাটা হচ্ছে তো তাদের? এই যে পড়াশোনার জায়গা নিয়ে তুষার ভাই যে কথাটা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই তরুণ শিক্ষার্থীরা আহ, বিশাল বিশাল বড় একটা স্বপ্ন দেখিয়েছেন, যেটা বাংলাদেশে আমরা এটা বিশ্বাস করতে ভুলে গিয়েছিলাম যে এই দানবীয় সরকারের পতন হবে। সেই দানবকে তারা পতন ঘটিয়েছেন, সেই দানবের তারা পতন ঘটিয়েছেন, বিশাল প্রত্যাশা তৈরি করেছেন। এবং সেই প্রত্যাশার জায়গা থেকে তারা এখন নিজেদেরকে যেভাবে তৈরি করছেন বা যেভাবে তৈরি করা দরকার, সেই জায়গাটিতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আমি তাদের সঙ্গে জানার চেষ্টা করেছিলাম সাংবাদিক হিসেবে, যে তুষার ভাই যে কথাটা বললেন, যে এই যে মানুষের যে ধারণাগত জায়গাতে যে তোমরা পড়াশোনা করছো না, তোমরা রাজনীতিতে সময় ব্যয় করছো, তোমরা রাজনৈতিক দল গঠন করছো, এই যে ধারণা, এটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের সামনের সময়ের ভবিষ্যৎ কি? এই জায়গাটিতে তাদের যে বক্তব্য, তাদের বক্তব্য যে আমরা কিছু সংখ্যক, আমরা রাজনীতিতে বা দল গঠনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গতিশীল রাখার জন্য, সরকারের উপরে চাপ তৈরি করার জন্য যে সময় দিচ্ছি, এর অর্থ এই নয় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে এখানে চলে এসেছি। তো তাদের ব্যাখ্যা সঠিক ভুল সেই বক্তব্যের জায়গায় না গিয়ে আমি শুধু এই জায়গার আলোচনাতে একটি কথা বলবো, যে আমি কি করছি সব সময় সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাকে নিয়ে দেশের মানুষ কি ভাবছে, অর্থাৎ পাবলিক পারসেপশনটা কি হচ্ছে। পাবলিক পারসেপশনটা যদি আমার বিরুদ্ধে চলে যায়, পাবলিক পারসেপশনটা যদি মনে করে, ধরেন আমি খুব সৎ কিন্তু পাবলিক পারসেপশনে মনে করা হলো যে এই লোকটা খুব অসৎ, তাহলে কিন্তু আমার এই যে ভাবমূর্তি, আমার ভাবমূর্তি কিন্তু আমাকে দিয়ে তৈরি হবে না, আমার ভাবমূর্তি তৈরি হবে পাবলিকের যে পারসেপশন সেটাকে দিয়ে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিপুল আশা ভরসা প্রত্যাশা তৈরি করেছে, এবং ভবিষ্যতে তারা যে জায়গাতে যাবে বলে মানুষ মনে করে, যে জায়গাতে তারা যাক এটা মানুষ প্রত্যাশা করে, যেটা তুষার ভাই বারবার স্মরণ করাচ্ছেন, ওই জায়গাটা আমিও মনে করি যে শিক্ষার্থীদের ওই জায়গাটা একদম মানে মনে রাখতে হবে। এটা আমি ছোট করে বলি না, আমি বলি হৃদয়ে ধারণ করতে হবে, পাবলিকের সেন্টিমেন্টটা বুঝতে হবে। অবশ্যই যে মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে, মানুষ তাদের আকাশে তুলেছে, মাথায় তুলে নেচেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আপনি যতই বলি, আমরা যতই বলি এর পেছনে বিএনপি ছিল, জামাত ছিল, কমিউনিস্ট ছিল, সাধারণ শিক্ষার্থী অভিভাবক ছিল, তুষার ভাই বলছেন নিজে ছিল, সাংবাদিক হিসেবে আমরা ছিলাম, মূলত কিন্তু আমরা এই শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছিল তার অংশ হিসেবে মাঠে ছিলাম। তার মানে বুঝতে হবে যে তারা মানুষের মনে কতটা প্রভাব তৈরি করেছিল এবং শেখ হাসিনা মানুষকে কতটা বিরক্ত করেছিল। এই দুইটা মিলিয়েই তো এই ঘটনা ঘটেছে। সুতরাং এটার যে মূল্য, এটার যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটার মূল্য দিতে হবে। সবচেয়ে বেশি এটা বুঝতে হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যে নেতৃবৃন্দ আছেন, সমন্বয়করা আছেন তাদের, আর রাজনীতি নিয়ে যারা কাজ করেন, যারা রাজনৈতিক বিশ্লেষক সমালোচক, তাদের দায়িত্ব হচ্ছে একেবারে পয়েন্ট ধরে ধরে প্রতিটা জিনিস আমাদের বলা। আমি সরকারের সঙ্গে থাকলাম, আমি সরকারের বিরুদ্ধে থাকলাম, সেইটা যাই হোক, কিন্তু পয়েন্ট ধরে ধরে সরকারের কথা বলা। যে তুষার ভাই যে কথাগুলো বলছেন, যেমন এই কথাগুলোকে কেউ যদি মনে করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বললেন, যদি কেউ মনে করে তাহলে এর চেয়ে বড় ভুল আর নাই। আর যদি তারা মনে করে থাকেন যে আব্দুল নূর তুষার কথা বলছেন,
তাদেরকে শুধু মনে করানোর জন্য প্রত্যাশার জায়গা থেকে তাদের এটা গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া দরকার। তাহলে আমি ওই ওই রাজনীতির বড় সম্ভাবনা দেখি, বৈষম্য বিরোধী আন্দোলনের বড় সম্ভাবনা দেখি। আমি বিশ্বাস করতে চাই যে এই ধরনের সমালোচনাকে তারা গুরুত্ব দিয়ে নিবে। তারা ওই যে এই গালাগালি করতে শুরু করবে না, আওয়ামী লীগ যেটা করতো, নিশ্চয়ই তারা সেটা করবে। আরেকটু আরেকটা বিষয় নিয়ে গোলাম মুর্তজা একটু আসি, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলছেন, অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না। অতি বিপ্লবী চিন্তাভাবনা আপনি দেখেন কিনা? মানে একসাথেই বলে দিই, তাছাড়া অনেক প্রশ্ন করার সময় পাবো না। নির্বাচন যে তিনি কেন করেন তারও একটা ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন নির্বাচন হলে দেশের সমস্যাগুলো চলে যাবে, এবং মানে তিনি অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট বা কনফিডেন্স নাই, এই বিষয়গুলো তিনি উল্লেখ করছেন। নির্বাচন হলে সমস্যাগুলো আসলেই চলে যাবে, এটা মনে করেন কিনা? এবং আসলেই কোথাও অতি বিপ্লবী ক্ষমতালিপ্সু হয়ে উঠছে কিনা ছাত্রদের মধ্যে? দুটো বিষয় আপনার কাছে প্রশ্ন করছি। আপনি এই যে পয়েন্টটা একটু পরের পয়েন্টটা লিখবেন, না হলে আমার মনে না থাকে। নির্বাচন প্রথম পয়েন্টটা তাহলে প্রথমত কথা বিপ্লব বা অতি বিপ্লব, আমি তুষার ভাই যে ব্যাখ্যা দিয়েছেন তার সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে একটু যোগ করি। এই সরকার তো একটা গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার তো একটা বিপ্লবের ফসল। সেই হিসেবে আপনি অতি বিপ্লবী বলেন আর যাই বলেন, এই সরকারের প্রথম অবস্থাতে এই সরকারের ভেতরে একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি দরকার ছিল, একটা বৈপ্লবিক সিদ্ধান্ত দরকার ছিল। সেটাকে আপনি অতি বিপ্লবী বলেন আর যাই বলেন, আমি যেটা একজন ক্ষুদ্র এই আন্দোলনের সমর্থক, একজন সাংবাদিক, আমি সাংবাদিক, আমার নির্মোহভাবে কাজ করার কথা, কিন্তু এই আন্দোলনের সময় আমি নির্মোহ ছিলাম না, আমি এক ধরনের অ্যাক্টিভিস্টের দায়িত্ব পালন করেছি। যদি সাংবাদিকতার জায়গা থেকে কখনো ব্যাখ্যা বা বিশ্লেষণ হয় তাহলে হয়তো আমাদেরকেও অভিযুক্ত করা যেতে পারে এইটা। তো এই জায়গাটিতে বৈপ্লবিক সিদ্ধান্ত দরকার ছিল। এই যে যারা পালিয়ে চলে গেল, এয়ারপোর্টে ধরা পড়লো কিন্তু পালিয়ে চলে গেল, এই প্রশ্ন আমাদের এর উত্তর আমাদের জানা থাকা দরকার ছিল। তো এর উত্তর যদি আমরা জানা থাকে, আমাদের যদি এর উত্তর জানা না থাকে, তাহলে এই যে এখন পর্যন্ত যে সমস্ত অরাজকতা তৈরির কথা বলছি সেটা হচ্ছে আমরা বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে পারি নাই দেখে। আরো কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। যে আমলাতন্ত্র বিনা ভোটের, রাতে ভোটের নির্বাচন করেছিল তাদেরকে চিহ্নিত করে, সবাইকে গড়ে না, শত শত না, যারা মূল লোক ছিল তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল, যেটা এখনো সেই জায়গাতে যাওয়া হয় নাই। ওই যে নুরুল হুদা আর রকিবুল হুদা, এই যে অপরাধীগুলো, প্রধান নির্বাচন কমিশনারের মতো অপরাধীরা, আরো 4-5 জন সাথে ছিলেন, তারা অপরাধী। কারণ এই বাংলাদেশে তারা বিনা ভোটে, রাতে ভোটে নির্বাচন করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হয়ে। এই সমস্ত অপরাধীদের বিচারের আওতায় আনা দরকার ছিল ইতিমধ্যেই। এটার জন্য, এদেরকে বিচারের আওতায় আনার জন্য নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের সুপারিশ দরকার ছিল না, যেটা এই সরকার করে নাই। এইগুলো কাজগুলো করা দরকার ছিল। তো সুতরাং এই কাজগুলো যেহেতু করে নাই, সেই কারণে যে অতি বিপ্লবের কথা যেটা বলা হচ্ছে, এই কথাটা ঠিক নয়। সরকারের মধ্যে কিছুটা ঢিলেমি আছে, এই ঢিলেমিটা না থাকলে ভালো হতো। আর যে সমস্ত কথা তুষার ভাই বলেছেন আমি সেটার সাথে একমত, ওইটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। আপনি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, যে নির্বাচন কেন করেন, অতি বিপ্লব যেন না করেন। অতি বিপ্লব করছে না, নির্বাচন কেন করেন? দেখেন, বিএনপির পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে। বিএনপির যে রাজনৈতিক চরিত্র, বিএনপি যে প্রক্রিয়ার রাজনৈতিক দল, এবং বর্তমান সময়ে মাঠের রাজনীতির যে অবস্থা, সেই সব কিছু বিবেচনা করে বিএনপি অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইবে। স্বাভাবিক। কেন চাইবে? কারণ যত দ্রুত নির্বাচন হবে সে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে। বিএনপির তো প্রধানতম টার্গেট ক্ষমতায় যাওয়া, তো বিএনপি ক্ষমতায় যাবে, সেই কারণে সে নির্বাচন চায়। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে বিএনপির একটি কথা বলার চেষ্টা করে, বর্তমান সরকারের ম্যান্ডেট নাই, নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত কথা, আমি নিজে নির্বাচন চাই, আমি নিজে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করবে সেটা চাই, অনির্বাচিত সরকার দায়িত্ব পালন না করুক। কিন্তু অন্য যে কোনো সময়ের অনির্বাচিত সরকার বাংলাদেশের ইতিহাসে আর বর্তমানের অনির্বাচিত সরকার সম্পূর্ণ ভিন্ন। ইতিপূর্বে যে সমস্ত অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করেছে বা ক্ষমতা নিয়েছে, তাদের কারো কোনো ম্যান্ডেট ছিল না। বর্তমান সরকার যে দায়িত্ব নিয়েছে, তাদের গণঅভ্যুত্থান বা বিপ্লবের ম্যান্ডেট আছে তাদের সঙ্গে। সুতরাং অন্য সময়ের সঙ্গে এটা তুলনা করা যাবে না।
সেই কারণে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দলেরও আরেকটু ধৈর্য ধরা দরকার। বিএনপি যে এই যে নির্বাচন নির্বাচন করছে, এতে বিএনপির ভাবমূর্তিকরণ হচ্ছে, বিএনপির বিরুদ্ধে বিষয়ে মানুষের পারসেপশন খারাপ হচ্ছে, যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার অসম্ভব শ্রদ্ধার মানুষ, রাজনীতিবিদ। আমি মনে করি যে বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পরিচ্ছন্ন চরিত্র। সুতরাং সেই মানুষটি যখন কথা বলেন তার একটা গুরুত্ব থাকে। তো সেই গুরুত্বের জায়গা থেকে বিএনপি নির্বাচন চাই, আমিও নির্বাচন চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও নির্বাচন দিতে চায়, সময় নিয়ে একটু এদিক সেদিক আছে। আর যখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুনির্দিষ্ট করে ঘোষণা দেওয়া হয়েছে যে 2026 সালের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে নির্বাচন হবে, তখন এই বক্তব্য বিশ্বাস করে বিএনপির সামনের দিকে আগানো দরকার, সরকারকে সহায়তা করা দরকার। জুন জুলাই নির্বাচন দিয়ে দেওয়া যায়, আগস্টে জুলাই নির্বাচন দিয়ে দেওয়া যায়, চাপ দেয়া ভালো, কিন্তু এমন চাপ দেয়া ভালো না যে চাপটা শুনতে একটু অন্যরকম শোনায়। সুতরাং আমার কাছে মনে হয় নির্বাচন নির্বাচন না করে আমাদের সবার, বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দলের মূল দায়িত্ব সরকারকে সহায়তা করা, সরকারকে যে সমস্ত জায়গাতে ভুল মনে করানো দরকার, ভুল করছে সেটা মনে করিয়ে দেওয়া দরকার, সেই মনে করে দিয়ে সরকার যাতে সেই জায়গাগুলো সঠিকভাবে করে সেই জায়গাটাতে ভূমিকা রাখা দরকার। মানে এই নির্বাচন তো দিবেই সরকার। আমি আসলে বিএনপির প্রসঙ্গে আব্দুল নূর তুষারকেও একটু জিজ্ঞাসা করবো, আপনার কাছে এই প্রশ্নটি করে যাই যে মানে সরকারকে সময় দেওয়া দরকার, এই সময়ে সরকার কি করলো আর সামনে কতটা সময় সরকার কি করবে সেই রোড ম্যাপটাকে আমরা পাচ্ছি কিনা বা আমাদের সামনে স্পষ্ট হচ্ছে কিনা, গোলাম মুর্তজা আপনি বলবেন পরের অংশে। আমি আব্দুল নূর তুষার আপনার কাছ থেকে একটু, যে বিএনপি নির্বাচন কেন করে সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করছে যে নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ থেকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, গোলাম মুর্তজাও বলছিলেন। বা বিএনপির মানে কি একটু ধৈর্যশীল হওয়া উচিত, সময় দেওয়া উচিত সরকারকে, এমনটি আপনি মনে করেন? আমি আসলে মনে করি না। এই জন্য মনে করি না যে রাজনৈতিক দল ভোট চাইবে, এটাই স্বাভাবিক, কারণ রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতা আসার তার কোনো উপায় নাই। ভোট হলে তারা মনে করে যে ভোটে তারা ক্ষমতা আসতে পারবে। দীর্ঘ সময় ধরে বিএনপির মতো একটি বড় দল এবং অন্যান্য রাজনৈতিক দল আসলে ক্ষমতা কিংবা দেশ পরিচালনার যে কাজ সেখান থেকে দূরে আছে। ফলে তাদের নেতা নেত্রীদেরও মধ্যে এক ধরনের হতাশা কিংবা সময় ফুরিয়ে যাওয়ার একটা বিষয় আছে, তাড়াহুড়ার একটা ব্যাপার আছে। আপনি যদি মির্জা ফখরুলের কথা চিন্তা করেন তাহলে 16 বছর তার পার হয়েছে, এবং এই 16 বছর তো তিনি আসলে ক্ষমতার সঙ্গে ছিলেন না। তিনিও হয়তো কিছু করতে চান। বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ তারাও মনে করে যে তারা অনেক কিছু প্রমাণ করতে পারবেন, ফলে তাদের পক্ষ থেকে যে তাড়াহুড়ার ব্যাপারটা, এটা অস্বাভাবিক কিছু না। আর আরেকটা কারণেও আমি খুশি বিএনপির ওপরে, যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2006 সালে যে ঘটনা ঘটছিল নির্বাচনকে ঘিরে, সেটি ঘিরেই কিন্তু 2007 এবং 2008 সালে 11-এর সরকার চলে আসে, এবং সেই সরকার আসার পেছনে কিন্তু সেই সময় বিএনপি সরকারের ভূমিকা ছিল। ফলে আহ আহ, তাদেরও এক ধরনের দায় দায়িত্ব আছে, এই যে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করা, এই ধরনের চেষ্টা করা, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু 2011-এর সরকার এসেছিল। ফলে বিএনপি যা এখন ভোটে ক্ষমতায় আসতে চায়, মানে ম্যানিপুলেট করে না, কোনো ধরনের কোনো অন্য কোনো পদ্ধতিতে না, এটাও কিন্তু একটা খুব চমৎকার বিষয় যে বিএনপির মতো একটি দল একেবারেই বিরোধী দলে থাকার কারণে, নানান ধরনের চাপ নির্যাতনের ভেতর দিয়ে যাওয়ার কারণে একটা একেবারেই মানুষের দলে পরিণত হচ্ছে, যেখানে তারা মনে করছে যে আমলাতন্ত্র, সামরিকতন্ত্র কিংবা অন্য কাউকে সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নাই, ভোট দিয়ে যাওয়া যায়। যেটা উল্টোটা আমরা দেখেছি আওয়ামী লীগের বেলায়। আওয়ামী লীগ ধীরে ধীরে সেই দলে পরিণত হয়েছিল যে দল আমলাতন্ত্র, সামরিকতন্ত্র, পুলিশতন্ত্র বিভিন্ন কিছুকে কাজে লাগিয়ে, সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা মানুষকে অগ্রাহ্য করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। ফলে আমি বিএনপির এই নির্বাচন নিয়ে যে তাদের একটু আগ্রহ বেশি, এটাকে আমি খুব একটা নেতিবাচক দৃষ্টিতে দেখি না। তবে আমার মনে হয়েছে যে এই বিষয়টিকে খুব দ্রুত থামিয়ে দেওয়া যেত যদি অন্তর্বর্তীকালীন সরকার বলতেন, একটা ডেডলাইন দিয়ে দিতেন যে এই সংস্কার করতে আমাদেরকে কম বেশি এই সময় লাগবেই। এটি একটু দেরিতে এসেছে। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটু দেরিতে একটা তার বক্তৃতায় বলেছেন যে সরকারের ইচ্ছা 25 সালের শেষে অথবা 26 সালের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজন করে ফেলা। এই যে এই বছরে 1 বছর যদি ধরে নেই, এই বছরের শেষে অথবা আগামী বছর যদি জুন জুলাই হয়, তাহলে 1.5 বছর। এই যে 1.5 বছরের একটা ডেড লাইন, এটা যদি শুরুতেই প্রায় অনেক আগেই চলে আসতো, তাহলে নির্বাচন বিষয়ে এই যে চাওয়া সেটি কমে যেত। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমি মনে করি যে 1.5 বছরও যদি সঠিক সময় না হয়ে থাকে, আমি মনে করি যে আহ একাধিক বৈঠক এবং একাধিক জনমত সংগঠনের প্রক্রিয়ার ভেতর দিয়ে কি কাজ তারা করতে চান, কি কি কাজ তারা করবেন, এটা যদি তারা তারা বলে দেন,
বলে দিলে জনগণ কিন্তু হিসাব করতে পারে যে এই কাজটা করতে কতদিন লাগে, ওই কাজটা করতে কতদিন লাগে। জি। ফলে জনগণ আশ্বস্ত হয়ে যেত যে হ্যাঁ ঠিক আছে, এই কাজগুলি করতে তো এরকম সময় লাগবে। কিন্তু যেহেতু এখনো সংস্কারের কোনো কংক্রিট রূপরেখা আমরা দেখতে পাচ্ছি না, কমিশনগুলি এক একজন আলাদা আলাদা ভাবে তাদের প্রস্তাবনা পেশ করছেন, এবং কিছু কিছু কমিশন কি করছেন আমরা এখনো শিওর না। তো সেই কারণে আমরা সাধারণ জনগণ এক ধরনের অসুবিধা বোধ করছেন যে ঠিক আছে, হয়তো 4টা কমিশন সব শেষ করে ফেললো, বাকি 2টা তো করছে না, তাহলে ওদের জন্য কি নির্বাচন পিছিয়ে যাবে? এই যে চিন্তাগুলি মানুষের মনে, এই চিন্তাগুলিকেই তো বিরোধীরা কাজে লাগাবে। কারণ এইটাই কিন্তু রাজনীতি। আমি এটাই বলার চেষ্টা করেছি যে রাজনীতি জিনিসটা এইটা, যে রাজনীতি করে সে নিজেকে ছাড়া বাকি সকলকেই বিতর্কিত করে ফেলতে চেষ্টা করে। কারণ প্রতিপক্ষ যত বিতর্কিত হবে ততই তার নিজের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং এই যে বিতর্কিত করে তোলার যে চেষ্টা, এই বিতর্কিত করে তোলার চেষ্টাটা যদি নৈতিকভাবে হয়, অর্থাৎ সঠিক তথ্য প্রমাণ সঠিক কথা দিয়ে হয়, তাহলে এক ধরনের। আর প্রোপাগান্ডা দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা, গুজব দিয়ে বিতর্কিত করার চেষ্টা করাটা আরেক ধরনের। মর্তুজার সঙ্গে কিন্তু আমি শুরুতেই এই ব্যাপারে একমত হয়েছি যে যা সত্য সেটা বলা কোনোভাবেই অন্যায় নয়। কিন্তু মিথ্যা কিছু বলে নাজেহাল করে, মানুষকে অপদস্থ করে, মানুষকে বিতর্কিত করে, তার সামাজিক সম্মানকে ক্ষুণ্ণ করে যে রাজনৈতিক প্রক্রিয়া যেটা আওয়ামী লীগ দেখিয়ে গিয়েছে, সেই প্রক্রিয়াতে যদি কেউ চলে আসেন এবং তারা যদি সেই চেষ্টা করতে থাকেন, সেটা কিন্তু ঠিক না। একদম, সেটা আমি নিশ্চয়ই মনে করি নিশ্চয়ই যে আব্দুল অত্যন্ত মুত্তাসির, ভুল। আপনি এবং যে জায়গাটি বললেন। আরেকটা কথা আমি একটু বলি, আচ্ছা, বলুন। আরেকটা কথা আমি একটু হ্যাঁ। বলি, এটা আত্মসমালোচনা। আমি লক্ষ্য করছি ফেসবুকে প্রায় হেডলাইন করছেন আমাদের অনলাইন সাংবাদিকরা ক্লিক বেট তৈরি করার জন্য, সার্জিস এবং হাসনাত কি পালিয়ে গেলেন, এরকম একটা ল্যাঙ্গুয়েজ। তারপরে দিচ্ছেন সামরিক বাহিনীর হাতে কি না, কিও দিচ্ছেন না, হুম। সামরিক বাহিনীর হাতে সার্জিস হাসনাত ধৃত বলে ভেতরে বলছেন এই সংবাদটা গুজব। তো এই ধরনের যে বাজে প্রবণতা আমরা সংবাদকর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি, এটা তো খুব খারাপ। এই ধরনের হেডলাইন তারা কেন দিবে? এই ধরনের কাজ তারা কেন করবেন? একজন লিখেছেন সার্জিস বিদেশে চলে গেলেন, আমি আজকেই দেখেছি এরকম কোন একটা হেডলাইন। তো এইটা কেমন কথা? সে তো বিদেশে যায় না এবং বিদেশে যাওয়ার কোনো কথাও হয় নাই। কিন্তু এই ধরনের কথা দিয়ে, এই ধরনের হেডলাইন দিয়ে যে সংবাদ তৈরি করা হচ্ছে, আমি মনে করি যে এগুলিকে শক্ত হাতে এগুলি ডেকে এনে তাদেরকে অন্তত ভালো করে তাদেরকে তিরস্কার করা উচিত যে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। মর্তুজা দীর্ঘদিন সাংবাদিকতা করে, সে অনেক তরুণ বয়স থেকে সাংবাদিকতায় জড়িত। আমি নিশ্চিত যে সে একমত হবে যে এই নিশ্চয়ই এটাতে সাংবাদিকতা তো দ্বিমত আসলে কোথাও, সাংবাদিকতা না। মানে খুবই নিন্দিত এই বিষয়গুলো। হ্যাঁ, কিন্তু এই কাজগুলি যে হচ্ছে, এই কাজগুলি হয়েছে কি মনে করা হচ্ছে যে মনে হয় নির্বাচন তাড়াতাড়ি ঘটানোর জন্য এগুলি হচ্ছে, আসলে তা নয়। এই যে ক্লিক বেইটের সাংবাদিকতা, হুম। পয়সা কামানোর, সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাওয়ার সাংবাদিকতা, এটাও কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি করছে। ফলে আসলে আমাদের সমাজ ব্যবস্থায় যে দীর্ঘ অপশাসনের যে ক্ষত, এই ক্ষত আমরা বহন করছি। কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা বলেছি, একসময় আমরা অনেক কাজ একসাথে করেছি। কিন্তু এই যে দুঃশাসনের ক্ষত বুকে নিয়ে তার মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভ আসলে তিনি প্রকাশ করতে গিয়ে কিন্তু মাঝে মাঝে আপন লোকজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এবং যখন কথা হয়েছে, এই কথা আমার সাথে হয়েছে, আমাদের মধ্যে এই ঘটনাটি কিন্তু ঘটেছে। হুম। মানে এবং আওয়ামী লীগ সেখান থেকেও কি সরকারের এই মানে সেইখানে অপশাসনের যে বিরুদ্ধে। সাংবাদিকতা বা সেই তথ্যগুলো সেগুলো কি আসলে সঠিকভাবে আসছে, যেহেতু আপনার নিজের ব্যক্তিগতভাবে কথা হয়েছে, নাকি সেখানেও অপতথ্য বা প্রপাগান্ডা ছড়ানোর জায়গা আসছে তা সেই পক্ষ থেকেও? ঘটনাটাই যেটা ঘটেছে, যে মনে করেন যে আমি এটাকে নাম দিয়েছিলাম, আমি অনলাইনে বলেছিলাম যে অনলাইনে গু বাবা তৈরি করার প্রক্রিয়া। আপনার নিশ্চয়ই মনে আছে যে এফডিসির আশেপাশে, রেল ক্রসিং গুলির আশেপাশে সুন্দর জামা কাপড় পরা কোনো নারী কিংবা কোনো স্যুটকোট পরা কোনো লোকজন যদি রিক্সায় একা, এক ভদ্রলোক চলে আসতেন, তিনি খুবই অভদ্র, তিনি এসে বলতেন গু মাখায় দিব বলে, তিনি ভয় দেখাতেন টাকা দে টাকা দে, তখন তাড়াতাড়ি টাকা দিয়ে দিলে উনি চলে যেতেন। কেউ তাকে চ্যালেঞ্জ করতো না যে তোকেও আমি আজকে গোসল করায় দিব। তো একদিন সত্যি সত্যি আমি বন্ধু বান্ধব নিয়ে তাকে চ্যালেঞ্জ করেছিলাম, পানি নিয়ে গিয়েছি এবং যখন এসেছে ঝপাত করে পানি মেরে দিয়েছি। তো দেওয়ার পর সে পালিয়ে গেল, কারণ যখন গু নাই তখন সে পালিয়ে গিয়েছে। তো ঘটনাটা যেটা ঘটেছে, অনলাইনে আওয়ামী লীগ সিপি গ্যাং তৈরি করে এবং নানান ধরনের বট বাহিনী তৈরি করে যে ধরনের গু চড়াচ্ছিল, সেই গুয়ের বিপরীতে পাল্টা গু তৈরি হয়েছে। এই দায় দায়িত্ব কিন্তু আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। অনলাইনকে দূষিত করার একটা বিরাট দায় দায়িত্ব তাদের আছে। এবং এই দূষিতকরণের প্রক্রিয়ার মধ্যে তারা শত শত ওয়েবসাইট তৈরি করেছিল, শত শত ভুয়া নিউজ সাইট তৈরি করেছিল, যেগুলোর নাম দেখলে বোঝা যেত আজকের কথা, সময়ের হুম। কথা, দিনের কথা, রাত্রির কথা, জনগণের কথা, সব কথা দিয়ে। আর কিছু তৈরি করেছিল হচ্ছে 24/7, আপনি নাম দেখবেন নিচে পিছনে লেখা 24/7। আরেকটা তৈরি করেছিল 360। এবং এগুলা তৈরি করে
হ্যাঁ, তুষার মর্তুজা তুষার হাসছে। না, তুষার ভাই এর চেয়ে বড় আরেকটা কাজ করেছিল, আপনি হয়তো এটা বলতে ভুলে গেছেন। 20 থেকে 25 জনের একটা লেখক টিম তৈরি করেছিল সিআরআই কে দিয়ে, ডরিন চৌধুরী হ্যাঁ হ্যাঁ, ডরিন সহ। চৌধুরী, তারা নাকামোতো হাকামোতো হ্যাঁ, এরকম নাম দিয়ে তারা লোক তৈরি তারা করেছিল। তারা ইংরেজিতে লিখত এবং বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বড় কাগজগুলোকে পর্যন্ত তারা প্রতারিত করেছিল। এটা শেখ হাসিনার সিআরআই কে দিয়ে তৈরি করিয়েছিল। এবং ওয়েবসাইট থেকে যারা কিনা প্রফেশনাল মডেল, সেই প্রফেশনাল মডেলদের ওয়েবসাইট থেকে ছবি নামিয়ে সেই ছবি দিয়ে লেখক তৈরি করেছিল। লেখক তৈরি এই যে করেছিল। জনগণকে প্রতারণা করেন, এটা আমি নিজে আবিষ্কার করেছিলাম। আমি ওয়েবসাইটে গিয়েছি, কারণ এই ছবি আমি আমেরিকাতে দেখেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগামী প্রজন্ম চলে এসেছে। এবং অনেক এই যে বেশি। এই যে অবস্থাটা তৈরি করেছিল তারা, সেই অবস্থার পরিণতি কিন্তু আজকে এই এই ঘটনা। শারমিন, যে আমাদের কোনো জায়গাকে তারা এই গুমুক্ত রাখে নাই। আমি সরি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি, কিন্তু এই যে কোনো জায়গাকে তারা কলুষতা মুক্ত রাখে নাই, কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যত ধরনের অন্যায় পদ্ধতি আছে, সেই অন্যায় পদ্ধতি তারা বেছে নিয়েছিল। এবং সেই অন্যায় পদ্ধতির শিকার কিন্তু আমরা প্রত্যেকে হয়েছি। হাতে ধরেন কোনো কিছু ধরিয়ে দিয়ে ছবি তৈরি করা হয়েছে, লোকজনের মাথা কেটে আরেকজনের মাথার উপর বসিয়ে দিয়ে ছবি তৈরি করা হয়েছে। একবার একটা ছবি এসেছিল, বিগত তথ্যমন্ত্রী বিশাল খাওয়া দাওয়া নিয়ে বসেছেন খেতে, যেটা সত্য ছবি ছিল। সেই ছবিতে তথ্যমন্ত্রী মাথা কেটে ফেলে দিয়ে আরেকজনের মাথা বসিয়ে ছবি তৈরি করার চেষ্টা করা হয়েছে। এরা ছবি এডিট করতো, নানান কিছু করতো, এই আর কি। তো আমার মনে হয় যে হ্যাঁ, আমার মনে হয় যে মর্তুজাকে নিয়ে যেতে এসেছে আমাদের ভাতিজা। আর সময় দেবে না মনে হয় মর্তুজা ভাইকে কথা বলবার জন্য। আর তুমি ওকে কোলে নিয়ে নাও, কোনো অসুবিধা নাই, মর্তুজার কোলে নাও, একদমই কোনো একদমই অসুবিধা কোনো নেই। সমস্যা নেই। ও যদি হ্যাঁ হ্যাঁ, কোলে থাকতে নাও, পারে থাকুক না, সেও একজন অতিথি একটু হিসেবে থাকুক আমাদের আমাদের সুযোগ হলো। সাথে। হ্যাঁ, নিয়ে নাও। না বেশ ভালো, সে চলে গেছে বলার সাথে সাথে আমার মনে হয়। হ্যাঁ, আর যদি আবার আসে হ্যাঁ চলে মর্তুজা গেল। ভাই, আপনি কোলে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ আহ, সেটা। জি, আমরা একদম শেষের দিকে চলে আসি। আর একটা বিষয় একটু আলোচনায় নিয়ে আসি, ভাবছিলাম যে এই প্রসঙ্গটাও টানবো। ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন বিগত আমলে, সরকারের আমলে গায়েবী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, 7 দিনের মধ্যে মামলা প্রত্যাহার। সাইবার নিরাপত্তা আইনেও যে স্পিচ অফেন্স আছে সেগুলো 2 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এই প্রসঙ্গটিকে নিয়েও একটু যদি শুনি, এটি তো নিশ্চয়ই একটা দারুণ উদ্যোগ হবে। মানে গায়েবী মামলা বা স্পিচ অফেন্স, প্রথমত কথা, আপনি এই বিষয়ে নিশ্চয়ই বলবেন। এই সরকারের আমলেও যে গায়েবী মামলাগুলো হলো বা যে মিথ্যা মামলাগুলো হলো, সেগুলোর বিষয়েও উদ্যোগের কথা বলেছিলেন ডক্টর আসিফ নজরুল। মানে সেদিকেও কতটা উন্নতি হচ্ছে সেই খবরটাও একটু আপনার কাছ থেকে শুনবো। সেগুলো নিয়ে আমি যতদূর জানি কাজ চলছে, সেই কাজটাকেও আরো দৃশ্যমান করা দরকার। সেই কাজটিকে আরো দৃশ্যমান করা দরকার, যেটা প্রথম অবস্থাতে হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে গায়েবী মামলাগুলো প্রত্যাহারের কথা যেটা বলা হয়েছে, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। আর একই সঙ্গে একটু সতর্ক থাকতে বলি, এই গায়েবী মামলার সঙ্গে সঙ্গে সত্য মামলা, যেগুলো হত্যার মতো এরকম সত্য মামলা কিছু যদি থেকে থাকে, এটাকে একটু স্ক্রুটিনিটা ভালো মতো করা দরকার। এটার দিকে নিশ্চয়ই উপদেষ্টা আসিফ নজরুল নজর দেবেন। যদি না দিয়ে থাকেন, সেই জায়গাটিতে আমাদের একটু অনুরোধ থাকবে। 1 নাম্বার। আর আপনি যেটা বলেছিলেন, এটা বলে শেষ করি, সেটা যে সরকার কেন নির্বাচনের বা একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছে না। তুষার ভাই যা বলেছেন তার সঙ্গে একমত হয়ে যোগ করি যেটা, হ্যাঁ রোড ম্যাপ দিতে একটা কথা বলা যায় যে হ্যাঁ দেরি করেছে, আরেকটা কথা বলা যায় সরকারের গুছিয়ে নিতে একটু সময় লেগেছে বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু একটু সময় লাগলেও এখন কিন্তু মোটামুটি ভাবে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সংস্কার কমিশনের কথা বলা হয়েছে, অনেকগুলো সংস্কার কমিশনের মধ্যে প্রধান 6টা, তার 4টি রিপোর্ট দিয়েছে, আর 2টি রিপোর্ট আর একটু সময় লাগছে। আর সরকারের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপে আগামী 2 মাস বা 3 মাস এই রোড ম্যাপ, এই রিপোর্টগুলো নিয়ে, যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে যে কোন সংস্কারগুলো বর্তমান সরকার কোন সংস্কারগুলোতে হাত দিবে, কোন সংস্কারগুলোতে হাত দিবে না। রাজনৈতিক দলগুলো যত দূর পর্যন্ত সম্মতি দিবে তত দূর পর্যন্ত তারা যাবে। এই আলোচনাটা করতে করতে বাকি 2টি কমিশনের রিপোর্টও চলে আসবে। অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে সংস্কার বিষয়ক আলোচনা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হবে এবং তারপরে গিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আসবে। এবং আমি ধারণা করি সেই নির্বাচনটি যে কথা উপদেষ্টা বলেছেন তার উপরে ভিত্তি করে
মার্চ মাসের মধ্যে, 2026 সালের মার্চ মাসের মধ্যে। সুতরাং নির্বাচন নিয়ে প্রথম অবস্থাতে যে কনফিউশন ছিল, যে দোটানা ছিল, যে সংশয় সন্দেহ ছিল, এখন সেটা আছে আমি কোনোভাবেই মনে করি না। জি, অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা। 2026 সালের মার্চ মাসের মধ্যে সেনাপ্রধান যে শুরুতে বলে রেখেছিলেন 18 মাস, সেই হিসাবে আর কি ওই রকমই একটা সময় গিয়ে দাঁড়ায়। আমি সেনাপ্রধান কি বলেছিলেন আমি সেটা বিবেচনায় নিয়ে কথা বলছি হ্যাঁ, না, আমি মানে কথা আমি বলছি জাস্ট হিসাবটা ডক্টর মিলিয়ে বলছি। ইউনূস যে কথাগুলো বলেছেন হ্যাঁ সেই কথার ভিত্তিতে। হ্যাঁ, সেই দুটো সেনাপ্রধানের কথা একই আমার কাছে জায়গায় মিলে যায়, গুরুত্বপূর্ণ মানে নয়। একই রকম জায়গায়। না, আমার যদি কাছে ওই কথাটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূসের ডক্টর বক্তব্য। ইউনূস কি বললেন? জি, ডক্টর ইউনূস বলেছেন 26-এর মাঝামাঝি, 26-এর মাঝামাঝি সময়ের মধ্যে, সেটা আবার মার্চের চেয়েও পরে কিছুদিন গড়ায়। আমি ডক্টর আব্দুল নূর তুষার আপনার কাছ থেকেও একদম শেষ জায়গায় চলে আসি। আসিফ নজরুলের যে বক্তব্য, গায়েবী মামলা, স্পিচ অফেন্স প্রত্যাহারের কথা তিনি বলছেন। এই সরকারের আমলে অনেক রকমের মামলা হয়েছে, সেখানে অনেক মিথ্যা মামলাও আছে, সেই বিষয়ে কতটা উদ্যোগ দেখছেন? আমি মনে করি যে একদিকে যেমন আগের বিভিন্ন সরকারের সময় যে মামলাগুলি করা হয়েছিল যার কোনো প্রকৃত ভিত্তি নাই, যেমন আমরা দেখেছি এখানে যে চুরির মামলা করা হয়েছে, অত্যন্ত বয়স্ক এবং অসুস্থ ব্যক্তি যাদের পক্ষে রাস্তায় হাঁটা সম্ভব না তাদেরকে অগ্নিসংযোগের মামলা দেওয়া হয়েছিল, এগুলো যেমন অন্যায়, ঠিক একই রকম আমি মনে করি যে এই সরকারের সময় এই ধরনের কিছু মামলা হয়েছে যে মামলাগুলির আসলে তেমন ভিত্তি নাই, এবং ভিত্তি যে নাই সেটা পরিষ্কার। আমার কাছে মনে হয়েছে যে প্রকৃত অপরাধের শাস্তি বা প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনতে গেলে কোনো সময় কোনো গায়েবী মামলা থাকা উচিত না। যে সব মামলা ভিত্তিহীন সেগুলো একদমই থাকা উচিত না, কারণ তাতে করে সরকারের যে রিসোর্স সেটার অপচয় হয়, সময়ের অপচয় হয়, এবং এই সব মামলার ভেতর দিয়ে মামলা তার মেরিট হারায়, এবং দেখা যায় যে শেষ পর্যন্ত মামলাগুলি আর শেষ পর্যন্ত কার্যকরভাবে অপরাধীদেরকে শাস্তি দিতে পারে না। বরং আমার কাছে মনে হয়েছে যে এই মামলা যেগুলি হয়েছে সেই মামলাগুলি বিচার বিবেচনা করে সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলাগুলিকে চালু রেখে এক ধরনের রাগ বশত, ক্রোধ বশত বা ঘৃণা বশত বিভিন্ন লোকের নাম সংযুক্ত করা হয়েছে মামলায়, এটি বন্ধ করা উচিত। আরেকটি হচ্ছে মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, এই কথা কিন্তু সবাই জানে। এই ধরনের মামলা দিয়ে টাকা পয়সা দাবি করা হচ্ছে যে মামলা থেকে পরে নাম সরিয়ে দেওয়া হবে, আমরা না আপনার নাম প্রত্যাহার করে নেব, এই ধরনের প্রচুর ঘটনা ঘটছে। লোকজনকে মামলায় দিয়ে তারপর বলা হচ্ছে যে ফাইনাল চার্জশিটে নাম থাকবে না, পয়সা কড়ি খরচ করানোর চেষ্টা করা হচ্ছে, এবং এইটা এলাকা ভিত্তিক লোকাল নেতৃবৃন্দের সঙ্গে জড়িত হয়েছে। জি, আব্দুল কারণ তুষার। পুলিশ হ্যাঁ, আমি 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 পুলিশ আসলে আমার একদমই এই শেষ এই সময় আমি মামলাগুলি নিয়েছে, কিন্তু পুলিশ কিন্তু এই মামলাগুলি করে নাই, রাষ্ট্র কিন্তু এই মামলাগুলি করে নাই। এই মামলাগুলি আপনি লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন দলের কর্মীরা করেছে, এবং একটি দলের কর্মী সবচেয়ে বেশি এই মামলাগুলিতে, এবং তারা বিএনপি করেন। ফলে এই মামলাগুলি যারা করেছেন আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে রীতিমতো হেনস্থা করার জন্য বহু লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা প্রকৃত অর্থে জুলাই বিপ্লবের সময় কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বা ছাত্রদের বিপরীতে গিয়ে কোনো বক্তব্য দেওয়া কিছুই করেন নাই, কিন্তু আওয়ামী লীগ করেছেন। এখন আওয়ামী লীগ যে করেছেন মানুষ সেটা তো করেছেন, এটা করতে গেলে কিন্তু দেখা যাবে যে অন্তত 4-5 লাখ বা 10 লাখ লোককে আসলে মামলায় আনতে হবে, যারা একেবারে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই আমার কাছে মনে হয় যে বিগত গায়েবী মামলাগুলি তুলে নেওয়ার পাশাপাশি নতুন যে গায়েবী মামলা হয়েছে সেগুলিকে যথাযথভাবে মনিটর করে গায়েবী লোকজনের নাম তুলে দিয়ে প্রকৃত অপরাধীদেরকে মামলায় নিয়ে আসা জি, জনাব আব্দুল মুত্তার উচিত। স্যার, আমি আমার শেষ সময় কয়েকটা মন্তব্য শুধু পড়ে দিই। আমি জাহিদ বাবু, তিনি লিখছেন মূল সমস্যাটা হলো আমাদের জনগণের আমাদের ধৈর্য কম, নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলে আবার জনগণ বলবে ইউনূস সাহেব ভালো ছিল। মিশা তাসনিম, তিনি লিখছেন শোনেন, আগে প্রমাণ করে দেখান আপনারা যা যা বলেন আওয়ামী লীগকে নিয়ে, তারা 1% বা 1%ও যদি প্রমাণ করতে পারতেন তাও হতো, কিন্তু কিছুই প্রমাণ করতে পারবেন না। আমি এটা একটা উত্তর দিব, আরেকটা 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 এটা মন্তব্য একটা করি, উত্তর আপনি দেব। উত্তরটা একটু দিয়েন। আমজনতা লিখছেন জামায়াতের বাছের কেল্লা তো এখনো আছে, আর এখন নতুন নতুন আরো অনেক নিউজ পোর্টাল তৈরি হয়েছে, কিছু ব্র্যান্ড প্রোপাগান্ডা মেশিন হলো টেবিল টক ইউকে, ফেস দ্য পিপল, পিনাকি, ইলিয়াস ইত্যাদি। আহ, এই এই আরো কতগুলো মন্তব্য আছে। জি, একদম ছোট্ট করে যদি কিছু বলেন, শেষ করবো তারপর। হ্যাঁ, এই ধরনের পিনাকি ইলিয়াসের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যাদেরকে ন্যস্ত করেছিল একটা হচ্ছে নাহিদ ড্রেইনস, আর একটা হচ্ছে হার্পিক মজুমদার। আমি ঠিক এইভাবেই বলবো, এরা এত বাজে এবং এত জঘন্য প্রপাগান্ডা উল্টো দিক থেকে করেছে, তাতে করে আওয়ামী লীগের 12টা তারাও বাজিয়ে দিয়েছে। আওয়ামী লীগ অত্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় সারির লোকজনকে দিয়ে তাদের এই প্রপাগান্ডা কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছিল। এটা দিয়ে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেধাহীনদেরকে, যোগ্যতাহীনদেরকে, অযোগ্য লোকজনকে ডেকে এনে তাদেরকে দিয়ে তাদের অযোগ্য লোকজনের পক্ষে কথা বলে অযোগ্যতার শাসন তৈরি করার চেষ্টা করেছিল, এবং এই অযোগ্য লোকগুলির কারণে আজকে আওয়ামী লীগের এই এই ধরণীতলে অবস্থান হয়েছে। আর আরেকটি যে বলা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে 1% যদি প্রমাণ করতে পারেন, আমি শুধু একটা নাম বলবো, এস আলম। এস আলমের সিঙ্গাপুরে যে সে টাকা পাচার করেছে, সে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে, সিঙ্গাপুর ছাড়াও সাইপ্রাসের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছে,
এবং সেখানেও তারা পাসপোর্ট নিয়েছে, এবং এস আলমের যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে যে বিনিয়োগ আছে সেটা সিঙ্গাপুরের পত্রপত্রিকায় 2021-22 সালে প্রকাশিত হয়েছে। সেই এস আলমের বিরুদ্ধে যখন মামলা করলো সুমন, তখন দেখা গেল যে আদালত রায় দিলেন যে এস আলমের মামলার বিষয়ে তদন্ত বা যা কিছু রায় সেটা হবে নির্বাচনের পরে। নির্বাচনের পর পর্যন্ত সেটা পিছিয়ে গেল, এবং যখন পিছিয়ে গেল আমরা দেখলাম যে নির্বাচনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী এস আলমের পুরো পরিবারের সঙ্গে ডিনার করছেন। একজন স্বীকৃত অর্থ পাচারকারী, ব্যাংক লুটকারী, ব্যাংকের থেকে টাকা সরিয়ে নেওয়া, ব্যাংকের টাকা নিয়ে সিঙ্গাপুরে ফ্লোর কেনা, হোটেল কেনা, এবং মালয়েশিয়াতে হোটেল কেনা এবং অন্যান্য জায়গাতে বাড়িঘর কেনা লোকজনকে আমরা আওয়ামী লীগের মন্ত্রী হতে দেখেছি, এবং এস আলমকে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা ভ্যাট এবং ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে। কিসের প্রমাণ করতে হবে? নিজেরাই তো প্রমাণ রেখে গিয়েছেন যে তারা স্বীকৃত চোর, ব্যাংক লুটেরা, বদমাশ লোকজনকে তারা পৃষ্ঠপোষকতা করেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছেন, এবং তাদের বিরুদ্ধে বিচার হতে দেন নাই। আমরা এরপরেও দেখেছি নির্বাচনের ঠিক পরে পরে এস আলম গোষ্ঠী ন্যাশনাল ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছিল, এবং সেই ন্যাশনাল ব্যাংকের যে গভর্নিং বডি, সেখানে এস আলমের যে লয়ার, সেই লয়ারকে তারা দিয়ে দিয়েছিল। এস আলমের হয়ে যে কোর্টে লড়াই করেছে সেই লয়ার ন্যাশনাল ব্যাংকের গভর্নিং কমিটির মধ্যে। আমার খুবই অবাক লাগে যে নির্লজ্জ এবং বেহায়াপনা কোন জায়গাতে যেতে পারে। 1% কথা, অনেক কিছু আমি বলতে পারবো না, বাংলাদেশ জানে। এবং আমি নিজে পয়সা দিয়ে এস আলমের সেই হোটেলে থেকে এসেছি, এবং সেইখানে লোকজন আমাকে সালাম দিচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি এই কথা জানার পরে, কারণ তারাই আমাকে প্রথমে বলেছে যে এই হোটেলের মালিক হচ্ছে এস আলম। আইবিস, সিঙ্গাপুরের আইবিস হোটেল, এটা বললে তো হবে না। জি, কিন্তু সেই যে আপনি বলছিলেন যিনি আসলে মামলা এস আলমের বিরুদ্ধে করলেন, সেই ব্যারিস্টার সুমন, তাকেও হত্যা মামলায় এখন জেলখানায় রেখে দেওয়া হয়েছে। মানে এটাও একটা বিষয়। এই বিষয়গুলো কারণ এবার এইখানে হচ্ছে মজার ব্যাপার, একটা ডামি নির্বাচনে সে সেখানে অংশ নিয়েছে এবং সেখানেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, তাকে জিতিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আমার তো ধারণা যে তাকেও এক ধরনের ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল জিতিয়ে এনে, এবং সেইটা অদ্ভুত নির্বাচন যে নির্বাচনে সুমন জিতেছে, কিন্তু সুমনের বিজয় উদযাপন করতে গিয়েছে সরকারের মন্ত্রী। নৌকা মার্কাকে পরাস্ত করেছে যে তার বিজয় নাচছে হচ্ছে সরকারের মন্ত্রী, তার বিজয় নাচানাচি করছে হচ্ছে সোলাইমান সুখন, আয়মান সাদিক, এবং সেইখানে গিয়ে রীতিমতো সরকারি লোকজন আনন্দ করছে যে নৌকাকে হারিয়ে দিয়ে সুমন জিতেছে। এই যে ডামি নির্বাচন, এই ডামি নির্বাচনে তো 1% না 10% প্রমাণ করে যে কিভাবে এইখানে অনৈতিক চর্চা হয়েছে। এই যে বেহায়ার মতো কথাবার্তা, শতভাগই বলতে পারবেন জনাব আব্দুল নূর তুষার, যে নির্বাচন প্রসঙ্গে বলতে গেলে শতভাগই নিশ্চয়ই বলতে পারবেন। আজকের মতো শেষ করি, অনেকটা সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আমাদের সঙ্গে গোলাম মুর্তুজা ছিলেন, তিনি এখন ডিসকানেক্টেড হয়ে গেছেন। গোলাম মুর্তুজাকে ধন্যবাদ। নতুন একজন অতিথিও যোগ দিয়েছিলেন আমাদের সাথে, গোলাম মুর্তুজার সাথে, তাকেও ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ, এতক্ষণ সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আইবিটিভি নিয়মিত আয়োজন রাজনীতির এপিট ওপিট থেকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।